দেখছি আমি যে থাইরয়েড নিওপ্লাসিয়া কয় ধরনের। হুম সবচেয়ে কমন থাইরয়েড নিওপ্লাসিয়াটা হলো গিয়ে প্যাপিলারি কার্সিনোমা। এখন প্যাপিলারি কার্সিনোমাটা কার হবে? কমনলি হবে ইয়াং পিপলের। এবং এটা সবসময় হলো লোকালাইজ স্প্রেড করবে, কিন্তু সামটাইমস ইট ক্যান মেটাস্টেসিস টু লাংস অ্যান্ড বোন। কিন্তু এত কিছু সত্ত্বেও এর প্রগনোসিস কিন্তু ভালো। তাহলে প্যাপিলারি কার্সিনোমা হলো সবচেয়ে কমনেস্ট থাইরয়েড কার্সিনোমা, ফাউন্ড ইন ইয়াং পিপল, ইউজুয়ালি লোকালি মেটাস্টেসিস, কিন্তু সামটাইমস মেটাস্টেসিস টু লাংস অ্যান্ড বোন। আর এর প্রগনোসিস ভালো। দুই নাম্বারটা হলো ফলিকুলার কার্সিনোমা। ফলিকুলার কার্সিনোমা কমনলি পাওয়া যায় হলো ফিমেলদের। মনে রাখবা যে এফ ফর ফলিকল, এফ ফর ফিমেল। আর এটা ঝামেলা হলো এটা খুব কমনলি মেটাস্টেসিস হয় লাংসে এবং বোনসে। এবং এটা যদি তুমি আর্লি ডায়াগনোসিস করতে পারো এবং সেটা যদি ডায়াগনোসিস করার পর যদি থাইরয়েডেক্টমি করতে পারো, তাহলে সেটা প্রগনোসিস ভালো। তিন নাম্বারটা হলো সবচেয়ে খারাপ, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, যেটা একটা খুবই অ্যাগ্রেসিভ একটা কার্সিনোমা এবং এটা লোকালি খুব ইনফিল্ট্রেশন করে এবং এর প্রগনোসিস খুবই খারাপ। আর চার নাম্বারটা হলো মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড, যেটা ইউজুয়ালি একটা হিস্ট্রি থাকবে, ফ্যামিলি হিস্ট্রি থাকতে হবে। এবং এটা ইউজুয়ালি অ্যারাইজ হয় হলো গিয়ে থাইরয়েডের যে প্যারাফলিকুলার সি সেল, ওই প্যারাফলিকুলার সি সেলের যদি মেটাস অথবা যদি সেখান থেকে নিউপ্লাজম তৈরি হয়, তাহলে সেখান থেকে তৈরি হয় মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড। এবং মনে রাখবেন যে এটা ইনিশিয়ালি লোকাল স্প্রেড করে এবং যত দিন আগাবে এটা আস্তে আস্তে হলো ডিস্টেন্স মেটাস্টেজ শুরু করবে এবং এর প্রগনোসিসও খারাপ। তাহলে থাইরয়েড ম্যালিগনেসি চার ধরনের মনে রাখবেন: প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা আর মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড। এর মধ্যে ইয়াং পিপলে প্যাপিলারি কার্সিনোমা, পি ফর প্যাপিলার কার্সিনোমা এবং পি ফর প্রগনোসিস ইজ গুড। তাই আমি এটা মনে রাখি হলো পিপিজি, ইয়াং পিপল, প্রগনোসিস গুড। আর যেটা এফ, এফ ফর ফলিকুলার কার্সিনোমা আর এফ ফর ফিমেল সবচেয়ে কমন। এবং এটার প্রগনোসিস ভালো যদি এটা আর্লি ডায়াগনোসিস করা যায়। অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, নামই অ্যানাপ্লাস্টিক, তাহলে এটা প্রোগ্নোসিস খুবই খারাপ এবং এটা উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম অ্যাগ্রেসিভলি লোকালি স্প্রেড করে। আর মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড, এটা অ্যারাইজ করে হলো থাইরয়েডের প্যারাফলিকুলার সি সেল থেকে এবং ইট হ্যাজ অ্যাসোসিয়েটেড উইথ ফ্যামিলি হিস্ট্রি। এবং এর ইনিশিয়ালি সে লোকালি স্প্রেড করবে এবং আস্তে আস্তে যত দিন যাবে সে ডিস্টেন্স মেটাস্টেসিস করবে এবং এর প্রগনোসিসও খারাপ। এবার আমরা পড়বো হলো গিয়ে প্রথম টপিক, টক্সিক অ্যাডিনোমা। তাহলে টক্সিক অ্যাডিনোমার আরেক নাম হলো গিয়ে সলিটারি টক্সিক নোডিউল। হ্যাঁ, মনে রাখবেন যে সলিটারি টক্সিক নোডিউল, এটা আরেক নাম হলো গিয়ে সিঙ্গেল নোডুলার গয়টার। হ্যাঁ, আমরা যেটা টার্ম লেখা আছে মাল্টি নোডুলার গয়টার। আর মাল্টি নোডুলার গয়টার মানে কি? মাল্টিপল নোডুল আছে ইন দা গয়টার। আর তোমার পেশেন্টের যদি সিঙ্গেল একটা নোডিউল থাকে, সেটাকে বলা হয় হলো গিয়ে টক্সিক অ্যাডিনোমা আর সলিটারি টক্সিক নোডুল। তার মানে তোমার থাইরয়েডের মধ্যে একটা নোডুল আছে, যেই নোডুলের মধ্যে যে টিএস রিসেপ্টরটা ছিল ইন দা থাইরয়েড ফলিকল, দ্যাট বিকাম হাইপার অ্যাক্টিভ। অথবা নাম শুনছো মেহেদি, অ্যান্টি টিএস রিসেপ্টর অ্যান্টিবডি নাম শুনছো মেহেদি? অ্যান্টি এনপিটিএইচ? না স্যার। অ্যান্টি ও অ্যান্টি 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 টি থ্রি হ্যাঁ টি বলো। ফোর স্যার। না 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 না, জি স্যার, শুনছি অ্যান্টি, স্যার। স্যার ওই ওটা শুনো শুনো আবার বলো, শোনো। অ্যান্টি টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি নাম শুনছো? জি স্যার, এটা হচ্ছে স্যার ওই যে, জি স্যার শুনছি হুম, স্যার। শোনো এখন মানে বুঝাই বলি, শোনো। মনে রাখবা, তোমার তো থাইরয়েড ফলিকুলের মধ্যে টিএস রিসেপ্টর আছে, তাই না? এটা তো কনফার্ম। হুম স্যার এখন স্যার তোমার 3SS যে, রিসেপ্টর স্যার। হ্যাঁ, এখন তোমার যে টিএস রিসেপ্টরটা আছে, এই রিসেপ্টরটাকে যদি আমি এনি কাইন্ড অফ অ্যান্টিবডি দ্বারা সেটাকে যদি হাইপার ফাংশনিং করতে পারি, হুম তাহলে সেটা হলো গিয়ে গ্রেভস ডিজিজ। আর আমি যদি তোমার টিএস রিসেপ্টরটাকে অ্যান্টিবডি দ্বারা যদি ইনহিবিট করে ফেলি, সেটা হবে হলো গিয়ে স্পন্টিনিয়াস অ্যাট্রোফিক হ্যাপাথাইরয়েডিজম। জিনিসটা আর ভালো করে বুঝো। হ্যাঁ, তোমার পুরো একটা থাইরয়েড গ্ল্যান্ড আছে।
হুম। থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে অনেকগুলো থাইরয়েড ফলিকল আছে, প্রত্যেকটা থাইরয়েড ফলিকলের মধ্যে আবার টিএস রিসেপ্টর আছে। তোমার যদি প্রত্যেকটা টিএস রিসেপ্টরকে আমি যদি একটা অ্যান্টিবডি দিয়ে প্রত্যেকটা রিসেপ্টরকে যদি হাইপার ফাংশনিং করতে পারি, দ্য পেশেন্ট উইল ডেভেলপ হাইপার থাইরয়েডিজম অ্যান্ড দ্য ডিজিজ ইজ কল্ড গ্রেভস ডিজিজ। আর আমি যদি তোমার পুরা থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে প্রত্যেকটা টিএস রিসেপ্টরকে যদি অ্যান্টিবডি দ্বারা ব্লক করে দিই, তাহলে দ্য পেশেন্ট উইল ডেভেলপ হাইপোথাইরয়েডিজম অ্যান্ড দ্যাট কল্ড স্পন্টিনিয়াস অ্যাট্রোফিক হাইপোথাইরয়েডিজম। জিনিসটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এখন মনে রাখবা যে তাহলে পুরা থাইরয়েড গ্ল্যান্ড ইনভলভ হয়েছিল। কিন্তু তোমার যদি টক্সিক অ্যাডিনোমা হয় অথবা সলিটারি টক্সিক নোডুল হয়, তার মানে তোমার একটা জায়গায় একটা নোডুল ফর্মেশন হয়েছে, নোডুলের মধ্যে যে থাইরয়েড ফলিকলটা আছে, ওই থাইরয়েড ফলিকলের মধ্যে যে টিএস রিসেপ্টর ছিল, ওই টিএস রিসেপ্টরটা বিকাম হাইপার ফাংশনিং। এবং হাইপার ফাংশনিং হওয়ার কারণে আস্তে আস্তে ওই থাইরয়েড ফলিকলটা হয়ে গেছে হাইপার প্লাসিয়া এবং ডেভেলপ করছে টক্সিক অ্যাডিনোমা। তাহলে মনে রাখবেন যে তুমি কেমনে বুঝবা তাহলে মাল্টিনোডুলার গয়টার কোনটা আর সলিটারি টক্সিক নোডুল কোনটা? তোমার যদি মাল্টিপল মাল্টিপল নোডুল হয়, তাহলে তোমার একটা গয়টারের মধ্যেই ছোপ 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 অনেকগুলো এরিয়া থাকবে। আর যদি তোমার একটা গয়টার হয়েছে কিংবা গয়টারের মধ্যে শুধুমাত্র একটা এরিয়া উঠে বসে আছে, উঁচু হয়ে বসে আছে, মানে মাল্টিপল এরিয়া নাই, সেটা হলো সলিটারি টক্সিক নোডুল। তাহলে সলিটারি টক্সিক নোডুল আর মাল্টি নোডুলার গয়টার ডিফারেন্স হলো গিয়ে একজন শুধুমাত্র একটা নোডুল নিয়ে খুশি আছে, আর মাল্টি নোডুলার গয়টার হলো গিয়ে মাল্টিপল নোডুল ফর্মেশন হচ্ছে উইন দ্য গয়টার। তাহলে তুমি যদি পেশেন্টটাকে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্ট করো, দেখবা থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে জায়গায় জায়গায় ছোপ 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 থাইরয়েড ছোপ 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 আয়োডিন আপটেক। তার মানে যেসব জায়গাতে তোমার নোডুল আছে, সেই নোডুল গুলা হাইপার ফাংশনিং হওয়ার কারণে তারা অনেক ক্ষুধার্ত, তারা সব রেডিও অ্যাক্টিভ আয়োডিন খেয়ে বসে আছে। আর যদি তোমার টক্সিক অ্যাডিনোমা হয়, তাহলে দেখবা পুরো থাইরয়েড নোডুলের মধ্যে শুধুমাত্র একটা জায়গায় রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক হয়েছে, বাকি পুরো নোডুল নর্মাল, অথবা বাকি বাকি পুরো গয়টা নর্মাল। তাহলে এটা ডিফারেন্স বিটুইন টক্সিক অ্যাডিনোমা এন্ড মাল্টিনোডুলার গয়টার। হুম। তাহলে বেসিক জিনিসটা বুঝলাম যে টক্সিক অ্যাডিনোমা অথবা সলিটারি টক্সিক নোডুল এটা একটা বিনাইন কন্ডিশন, কোনো কোনো কার্সিনোমা না। এখানে কি হয়েছে, তোমার থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে একটা নোডুল ফর্মেশন হয়েছে। কারণ কি? কারণ তোমার একটা স্পেসিফিক থাইরয়েড ফলিকুলার মধ্যে যে টিএস রিসেপ্টর ছিল, ওই টিএস রিসেপ্টরটা বাই এনি হাউ হাইপার ফাংশনিং হয়ে গেছে। হাইপার ফাংশনিং হয়ে যাওয়ার কারণে থাইরয়েড ফলিকলটা হয়ে গেছে হাইপার প্লাসিয়া এবং ডেভেলপ করছে অ্যাডিনোমা, এবং দ্য পেশেন্ট ডেভেলপ হাইপার থাইরয়েডিজম। এটাকে বলা হয় সলিটারি টক্সিক নোডুল। বুঝতে পারছো এটা মেহেদি? মেহেদি, হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। স্যার টিএসএস ক্লিয়ার? যদি স্যার মানে হ্যাঁ, ওভারঅল বলো বলো বলো। ফাংশন, মানে হুম। টিএসএস যদি স্যার ওভারঅল ফাংশন ব্রোক করলে সে মানে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে স্যার আপনার ওই যে সলিটারি টক্সিক গয়টার স্যার। আর যদি হচ্ছে গিয়ে স্যার সিঙ্গেল নোডে করে তখন হচ্ছে হুম। গিয়ে স্যার কি ভেরি গুড, এটা টক্সিক অ্যাডিনোমা, টক্সিক অ্যাডিনোমা। টক্সিক অ্যাডিনোমা, জি স্যার। হ্যাঁ। তাহলে তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করে মাহাদি যে তোমার কাছে একটা পেশেন্ট আসলো হাইপার থাইরয়েডিজম নিয়ে, তুমি যখন পেশেন্টটাকে এক্সামিনেশন করলা, দেখলা পেশেন্টের নেকের মধ্যে নোডুল পাওয়া যাচ্ছে। এখন তোমার ডায়াগনোসিস হইলো এটা কি মাল্টিনোডুলার গয়টার না টক্সিক এডিনোমা। তুমি ডিফারেন্সিয়েট করবা কোন ইনভেস্টিগেশন দিয়ে? স্যার অ্যান্টি টিএসএস অ্যান্টিবডি আচ্ছা, আর রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্ট। আপটেক, জি স্যার। হ্যাঁ, কারণ কি মাল্টিনোডুলার গয়টারে রেডিও অ্যাক্টিভ আয়োডিন হবে পুরা জায়গায় জায়গায়, মাল্টিপল জায়গাতে আপটেক হবে। কিন্তু টক্সিক অ্যাডিনোমাতে শুধুমাত্র সিঙ্গেল জায়গায় আপটেক হবে, কারণ ওর তো ফলিকল হাইপার অ্যাক্টিভ একটাই, অনলি একটা। কিন্তু বুঝতে পারছেন? তাহলে তোমার যদি জি স্যার, বুঝতে সিঙ্গেল পারছি স্যার। নোডুলার গয়টার হয়, সে টক্সিক অ্যাডিনোমা। আর মাল্টি নোডুলার গয়টার হইলে ওটা মাল্টিপল, বুঝাই যেতেছে। হ্যাঁ। তাহলে মাল্টি নোডুলার গয়টারের একটা ভালো মানে সিঙ্গেল ফর্ম হলো গিয়ে টক্সিক অ্যাডিনোমা অথবা সলিটারি টক্সিক নোডুল, যেখানে শুধুমাত্র একটা নোডুলের কারণে তোমার পুরা থাইরয়েড গ্ল্যান্ডটা হাইপার থেকে হাইপার ফাংশন ডেভেলপ করছে, কিন্তু বাকি পুরো গ্ল্যান্ড নর্মাল ছিল।
শুধুমাত্র একটা থাইরয়েড ফলিকলের টিএসসি রিসেপ্টর হাইপার ফাংশনিং হয়ে যাওয়ার কারণে দ্য পেশেন্ট ডেভেলপ হাইপারথাইরয়েডিজম অর থাইরোটক্সিকোসিস। এটা হলো টক্সিক অ্যাডিনোমা। এবং টক্সিক অ্যাডিনোমা যখন এক্সামিনেশন করবেন, দেখবেন যে যে সিঙ্গেল নোডিউলটা আছে এটার সাইজ হবে হলো গিয়ে গ্রেটার দেন 3 সেন্টিমিটার। তাহলে ইট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ টক্সিক অ্যাডিনোমা। এখন আমরা পড়বো হলো গিয়ে কার্সিনোমা। তা দেখেন, প্রথমটা কি প্যাপিলারি কার্সিনোমা। তাহলে আপনি মনে রাখবেন, প্যাপিলারি কার্সিনোমা হলো গিয়ে সবচেয়ে কমনেস্ট থাইরয়েড কার্সিনোমা, এবং এটা কমনলি পাওয়া যায় ইয়াং পিপলে। এটা ইউজুয়ালি লোকালাইজ স্প্রেড করে, কিন্তু মাঝে মাঝে এটা লাংস এবং বোনসে মেটাস্টেসিস করে, কিন্তু এর প্রগনোসিস খুব ভালো। এবং মনে রাখবেন যে আমি যদি কোনো পেশেন্টকে যদি কোনো কারণে রেডিয়েশন এক্সপোজার করি, তাহলে রেডিয়েশন এক্সপোজার কারণে পেশেন্টের যদি থাইরয়েড ক্যান্সার ডেভেলপ করে, সেটা অলওয়েজ প্যাপিলারি কার্সিনোমা। তাহলে মনে রাখবেন যে আপনি কোনো একটা পেশেন্টকে আদার বডির এরিয়াতে কার্সিনোমা হওয়ার কারণে পেশেন্টকে রেডিওথেরাপি সাজেস্ট করছিলেন। রেডিওথেরাপি সাজেস্ট করার পরে ওই কার্সিনোমা ভালো হয়ে গেছে, কিন্তু পেশেন্ট ডেভেলপ থাইরয়েড কার্সিনোমা। তাহলে রেডিয়েশন ইনডিউসড থাইরয়েড কার্সিনোমা সবচেয়ে কমনেস্ট হলো কি প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, কিন্তু এর প্রগনোসিস অবশ্যই ভালো। ওকে, আসেন এবার 2 নম্বরটা হলো কি আরেকটা ফলিকুলার কার্সিনোমা। ফলিকুলার কার্সিনোমা কি লেখছে? এটা একটা সিঙ্গেল এনক্যাপসুলেটেড লেশন। আমরা কি এটাকে পড়লাম? ফলিকুলার কার্সিনোমা এফ, তার মানে ফলিকুলার কার্সিনোমা ফাউন্ড ইন ফিমেল। এবং এর প্রগনোসিস ভালো যদি এটা আপনি আর্লি ডায়াগনোসিস করতে পারেন। কিন্তু ঝামেলা হইলো গিয়ে ফলিকুলার কার্সিনোমার একটা আর্লিয়েস্ট ফর্ম আছে, ফলিকুলার অ্যাডিনোমা। এই জিনিসটা কি আছে দেখেন, পড়ি আমরা। তাহলে একটা কতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা পড়বো এখন, আসেন দেখেন। প্রথমে লিখছি প্যাপিলারি কার্সিনোমা। প্যাপিলারি কার্সিনোমা কি লিখছি দেখেন, ইট কন্টেইন এ মিক্সচার অফ প্যাপিলারি এন্ড কলয়েডাল ফিল্ড ফলিকলস। তার মানে আপনার পেশেন্টের যে থাইরয়েড ফলিকল গুলো ছিল, ওই থাইরয়েড ফলিকুলার গুলোর মধ্যে কলয়েড এনরিচড হয়েছে। এবং আপনি যখন সেখান থেকে যখন বায়োপসি করে যখন দেখবেন, দেয়ার ইজ প্যাপিলারি প্রজেকশনস উইল পেল এমটি নিউক্লিয়াই। এই যে আপনি পেল এমটি নিউক্লিয়াই পাইলেন, এটাকেই বলা হয় অরফান অ্যানি আই নিউক্লিয়াই। এটা হলো আপনার পরীক্ষার কোশ্চেন, এটা ডেভিডসনের নাই। হ্যাঁ, তাহলে এখন জিনিসটা পড়তেছি কি দেখেন ভাবে শোনেন। একটা পেশেন্ট আপনার কাছে প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড নিয়ে আসছে, আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন? আপনি পেশেন্টটাকে বললেন যে থাইরয়েড গ্ল্যান্ডের বায়োপসি করেন অথবা এফএনএসি করেন। আপনি এফএনএসি করলেন, এফএনএসি করে আপনাকে যখন স্লাইড দেওয়া হইলো, সেই স্লাইডে ম্যাডাম লিখে দিল দেয়ার ইজ পেইল এমটি নিউক্লিয়াই। এই পেইল এমটি নিউক্লিয়াই এটাকে মেডিকেল টার্ম বলা হয় অরফান অ্যানি আই নিউক্লিয়াই, অ্যান্ড ইট ইজ দ্য সিগনিফিকেন্ট ফর প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। অথবা আপনার কাছে যদি একটা রিপোর্ট থাকে, সেই রিপোর্টে লেখা থাকে যে সামোমা বডি, এই সামোমা বডিটাই হলো গিয়ে প্যাপিলারি প্রজেকশনস। কারণ আমরা কি করলাম, প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, এখানে আপনার থাইরয়েড ফলিকল গুলা এনরিচড উইথ কলয়েড এন্ড প্যাপিলা। তাহলে আপনার পেশেন্টের যদি থাইরয়েড বায়োপসির মধ্যে যদি থাকে যে সামোমা বডি অথবা অরফান এনএআই নিউক্লিয়াই, ইট ইন্ডিকেট ইট ইজ এ স্লাইট অফ প্যাপিলারি কার্সিনোমা। অরফান এনএআই নিউক্লিয়াই মানে কি? পেইল এমটি নিউক্লিয়াই। আর সামোমা বডি জিনিসটা কি? সামোমা বডিটা হলো গিয়ে প্যাপিলারি প্রজেকশনস উইদিন দ্য ফলিকলস। 3 নম্বরটাকে দেখেন কি লাগছে, লিম্ফ নোড মেটাস্টেসিস ইজ প্রিডোমিনেন্ট। তার মানে প্যাপিলারি কার্সিনোমা লোকালি স্প্রেড করে, এন্ড দেন সেকেন্ডারি স্প্রেডটা হলো লিম্ফ নোড মেটাস্টেসিস দিয়ে। এবং লিম্ফ নোড মেটাস্টেসিস দিয়ে সে আলটিমেটলি লাংস এবং বোনসে চলে যায়। আর এর হেমাটোজেনাস মেটাস্টেসিস ভেরি রেয়ার। তাহলে দিস ইজ দ্য ইনফরমেশন অ্যাবাউট প্যাপিলারি কার্সিনোমা। 2 নাম্বার, ফলিকুলার অ্যাডিনোমা এন্ড কার্সিনোমা। দেখেন, ফলিকুলার অ্যাডিনোমাটা হলো অলওয়েজ প্রেজেন্ট অ্যাজ এ সলিটারি থাইরয়েড নোডিকুল। তার মানে আমরা যে পড়লাম যে টক্সিক অ্যাডিনোমা, তাহলে টক্সিক অ্যাডিনোমা ক্যান বি দা প্রাইমারি প্রেজেন্টেশন অফ ফলিকুলার অ্যাডিনোমা। তাহলে আপনি যখন টক্সিক অ্যাডিনোমা যখন ডায়াগনোসিস করবেন, আপনি যদি সেখান থেকে বায়োপসি নেন, আপনি বায়োপসি যদি দেখেন যে পেশেন্টের যে থাইরয়েড ফলিকল গুলা, সেই থাইরয়েড ফলিকল গুলো হাইপার ফাংশনিং, ইট কুড বি এ টক্সিক অ্যাডিনোমা অর দ্য ফার্স্ট প্রেজেন্টেশন অফ ফলিকুলার অ্যাডিনোমা। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা কি আসলে ফলিকুলার অ্যাডিনোমা না হলো গিয়ে টক্সিক অ্যাডিনোমা? যদি দেখেন যে আপনার থাইরয়েড ফলিকল গুলা ইউনিফর্মলি প্রজেকশন আছে,
তাহলে সেটা হবে ফলিকুলার অ্যাডিনোমা। দেখেন আমি লিখে রাখছি ইউনিফর্ম ফলিকলস, যেটা অ্যাবসেন্ট হবে ইন টক্সিক অ্যাডিনোমা। মেহেদি বুঝতেছো? বেশি কঠিন হয়ে গেছে? না স্যার, বুঝতেছি স্যার। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, এটা আমাদের এমআরসি পরের কোশ্চেন আছে সিম্পল, হ্যাঁ। যেটা হলো গিয়ে স্যার তোমার তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ছিল হলো ফলিকুলার অ্যাডিনোমা অর টক্সিক অ্যাডিনোমা। হুম। তাহলে টক্সিক অ্যাডিনোমা প্রেজেন্টেশন অফ হাইপারথাইরয়েডিজম, ফলিকুলার অ্যাডিনোমা প্রেজেন্টেশন অফ হাইপারথাইরয়েডিজম। তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবা? তুমি পেশেন্টের বায়োপসি অথবা এফএনএসি করলা। যদি দেখো যে এফএনএসিতে থাইরয়েড ফলিকল গুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড এবং হাইপার হাইপার সার্কুলেশন, তার মানে পেশেন্টের হাই ব্লাড প্রেসার আছে, সেটা অবশ্যই ফলিকুলার অ্যাডিনোমা, যেটা অ্যাবসেন্ট ইন টক্সিক অ্যাডিনোমা। তাহলে হাইপারথাইরয়েডিজম প্রেজেন্টেশন অ্যাজ এ টক্সিক অ্যাডিনোমা, আপনার ডিডি থাকে ফলিকুলার অ্যাডিনোমা অর টক্সিক অ্যাডিনোমা। আপনি বায়োপসি করলেন, দেখলেন ইউনিফর্ম প্রেজেন্টেশন অফ ফলিকল, ইওর ডায়াগনোসিস অ্যাডিনোমা। আর এই ফলিকুলার অ্যাডিনোমাটাই যদি 3 মাস কিংবা 4 মাস পরে আপনি আবার বায়োপসি করলেন, এবার বায়োপসি করে দেখলেন থাইরয়েড ফলিকল গুলো এবার আস্তে আস্তে ভাঙা শুরু করছে এবং দেয়ার ইজ ক্যাপসুলার ইনভেশন। ওকে, তার মানে সরি, তাহলে আমরা প্রথমে দেখলেন যে আপনার ফলিকুলার অ্যাডিনোমা যেটা বিনাইন কন্ডিশন, সেখানে কিন্তু আপনার থাইরয়েড ফলিকুল গুলো ইনটেক্ট ছিল এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ছিল। কিন্তু 3 মাস কিংবা 6 মাস পরে যখন দেখলেন থাইরয়েড ফলিকুল গুলো আস্তে আস্তে রাপচরা শুরু করছে এবং সেখানে ক্যাপসুলার ইনভেশন হয়েছে, দ্যাট মিনস দ্য অ্যাডিনোমা ইজ কনভার্টেড টু কার্সিনোমা। দেখেন কি লেখছে, ম্যাক্রোস্কোপিক্যালি এনক্যাপসুলেটেড বাট মাইক্রোস্কোপিক্যালি ক্যাপসুলার ইনভেশন, উইদাউট দিস ফাইন্ডিং দ্য লেশন ইজ ফলিকুলার অ্যাডিনোমা। তাহলে ফলিকুলার অ্যাডিনোমার মেইন ফাইন্ডিং ছিল ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ ফলিকল, আর when uniform distribution of follicle associated with capsular invasion, it is called follicular carcinoma. ওকে, দুটো গেল। তারপর 4 নাম্বার কি দেখেন, মেডুলারি কার্সিনোম। আমরা সবাই জানি যে মেডুলারি কার্সিনোম কোথেকে আসতেছে, এটা হলো স্যার গিয়ে, হ্যাঁ হ্যাঁ বলো বলো মেহেদী। স্যার একটা জিনিস একটু ভুলে গেলাম স্যার, সেটা হচ্ছে স্যার হুম মাল্টি নোডিউলার গয়টারের ক্ষেত্রে, টক্সিক গয়টারের ক্ষেত্রে স্যার এখানে যদি হুম মানে থাইরয়েড মানে TSH-T3 হুম হুম, আর মানে লেভেলটা কেমন হবে স্যার? ভেরি গুড। শোনো বলি, শোনো, মনে রাখো যে তোমার যেহেতু টক্সিক অ্যাডিনোমা, তাই না, টক্সিক অ্যাডিনোমা থেকে থাইরয়েড ফলিকল থেকে প্রচুর পরিমাণে T3 T4 রিলিজ হচ্ছে। হুম। তাহলে স্যার এটা তো এই যে, TSH রিসেপ্টর তো স্যার ব্লক করে রাখছে, তারপরও না না মানে। না 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 না, শোনো 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 শোনো, তোমার টিএসএইচ কিন্তু হাইপার ফাংশনিং, শোনো বলি শোনো, তোমার পেশেন্টের ওখানে টিএস রিসেপ্টর আছে। হুম। সেই টিএস রিসেপ্টরটা ব্রেনের টিএসএস থেকে হালকা স্টিমুলেশন পাওয়ার পরে হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে। ধরো যে তুমি আর আমি, তোমাকে আমি একটা ঘুষি দিলে ব্যথা পাও, কিন্তু আমাকে টোকা দিলে ব্যথা পাই। তা তুমি কি করলা, তো আমি হলো হাই বেশি ওভার অ্যাক্টিভ হয়ে গেছি। তাহলে কি হলো, আমার কাছে টিএসএস আসা মাত্রই আমি হয়ে গেলাম হাইপার ফাংশনিং হয়ে গেলাম, এবং হাইপার ফাংশনিং হয়ে যাওয়ার কারণে আমি অন্যান্য ফলিকলের তুলনায় বেশি বেশি T3 T4 রিলিজ করা শুরু করলাম। বুঝতেছো? জি আবার স্যার, বলি শোনো, বুঝতে পারছি। ধরো যে অন্যান্য ফলিকলের জন্য টিএসএস পুরো একটা লাগে, কিন্তু ওর জন্য টিএসএস একটা ছোঁয়া ছোঁয়া লাগলে আনা। তার মানে আমি দেখো জি দেখো আপনার কথা দেখো দেখো কথা লিখে রাখছি, দেখো আবার পরে দেখো। দেখো, এই দেখো, which autonomously secrete thyroid hormones and inhibit endogenous TSH secretion। তার মানে কি হইলো, আমার যে হলো গিয়ে টক্সিক অ্যাডিনোমা ছিল, সেখানে থাইরয়েড ফলিকল গুলার যে টিএস রিসেপ্টর আছে, ওর ব্রেনের থেকে টিএসএস লাগে না, ওর নিজেই একাই 100। তার মানে উইদাউট দ্য হেল্প অফ ব্রেন টিএসএইচ, ও থাইরয়েড ফলিকল থেকে প্রচুর পরিমাণে T3 T4 রিলিজ করা শুরু করছে, এবং T3 T4 যখন ব্লাডে চলে আসছে, দে সেন্ড এ নেগেটিভ ফিডব্যাক টু ব্রেন টু সাপ্রেস দ্য টিএসএইচ। তার মানে ইন টক্সিক অ্যাডিনোমা দেয়ার উইল বি রেজড T3 T4 বাট সাপ্রেশন অফ টিএসএইচ। জি স্যার। স্যার তাহলে যে স্যার অ্যান্টিবডি স্যার ওই যে এগেইনস্ট হুম হুম। TSH রিসেপ্টর, এটা জানি কোনটা বললেন স্যার? এটা ছিল হলো গিয়ে গ্রেভস ডিজিজে, গ্রেভস জি স্যার। ডিজিজ। আরেকটা হলো স্পন্টেনিয়াস অ্যাট্রোফিক হাইপোথাইরয়েডিজম। স্যার বুঝছো? জি স্যার। জি স্যার, বুঝতে আবার পারছি বলবো, স্যার। আবার বলবো। না না, বুঝতে বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু খুব খুব ঝামেলা জিনিস, বুঝছো? জি স্যার।
আচ্ছা, তাহলে গেল। এরপরে কি আমাদের মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড। হ্যাঁ, তো দেখেন কি লিখলাম, মেডুলারি কার্সিনোম থাইরয়েড কোত্থেকে আসতেছে? প্যারাফলিকুলার সি সেল অফ থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডে দুই ধরনের সেল হয়, ফলিকুলার সেল আর প্যারাফলিকুলার সেল। প্যারাফলিকুলার সি সেলের যদি ম্যালিগন্যান্ট নিওপ্লাজম ফর্মেশন হয়, অথবা হলো সেখানে যদি নিওপ্লাস্টিক পলিফারেশন হয়, তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে একটা হরমোন আসবে, কি নাম? ক্যালসিটোনিন। তাহলে malignant proliferation of parafollicular C cell that leads to increased calcitonin formation associated with goiter, সেটাকে বলা হয় medullary carcinoma of thyroid। গেল। আর 5 নাম্বারটা কি? সেটা হলো অ্যানাপ্লাস্টিক কার্সিনোম। এটা হলো সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ। এটা পাওয়া যায় হলো গিয়ে ওল্ডার ফিমেলে। তাহলে নর্মাল ফিমেলে পাওয়া যায় হলো ফলিকুলার অ্যাডিনোমা এন্ড কার্সিনোমা, আর ওল্ড ফিমেলে পাওয়া যায় অ্যানাপ্লাস্টিক কার্সিনোম। এবং এর ঝামেলা হলো গিয়ে এ খুবই অ্যাগ্রেসিভ, লোকালাইজ তো ইনভেশন করেই, সাথে হলো ডিস্টেন্স মেটাস্টেসিস করে। এবং এই ক্ষেত্রে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমার ক্ষেত্রে কেমোথেরাপি কোনো কাজ নাই, এখানে শুধুমাত্র সার্জিক্যাল রিসেকশন। এখন আমরা একটু পড়বো যে হলো গিয়ে আমরা একটা পেশেন্ট অফ প্যাপিলারি কার্সিনোমা অথবা ফলিকুলার কার্সিনোমা, আমি ওকে ট্রিটমেন্ট কি দিব। দেখো কি লাগছে, যদি পেশেন্টটা লোকালি অ্যাডভান্স, তার মানে লোকালি মেটাস্টেসিস করছে অথবা ডিস্টাল মেটাস্টেসিস করছে, সেক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস তিনটা যে কোনো একটা দিব আমরা। সোরাফেনিব, তারপর একটা হলো গিয়ে লেনভাটিনাব, আর একটা হলো গিয়ে ভান্ডেটানিব। তাহলে মনে রাখেন যে আপনার পেশেন্টটা যদি আসে পেপিলারি অর ফলিকুলার কার্সিনোমা নিয়ে, সাথে লোকাল মেটাস্টেসিস অর ডিস্টেন্স মেটাস্টেসিস, আমার ড্রাগ আছে তিনটা। ড্রাগগুলোর ক্রাইটেরিয়া কি? এগুলো হলো গিয়ে টাইরোসিন কাইনেস ইনহিবিটর। কি কি ড্রাগ আছে? সবচেয়ে কমন ড্রাগ কোনটা? সোরাফেনিন, এরপরে আছে হলো গিয়ে লেনভাটিনাম, আর একটা হলো গিয়ে ভান্ডাটানিব। তাহলে তিনজন হলো। এখন মনে রাখতে হবে যে এই ড্রাগস গুলোর সাইড এফেক্ট কি। সাইড এফেক্ট হলো একটা ওয়েট লস, পুওর অ্যাপেটাইট, ফ্যাটিক, ডায়রিয়া, মিউকোসাইটিস মানে মুখের মধ্যে ঘা হবে, হাইপার টেনশন আর র্যাশ। তাহলে আপনারা যেন শুধু মনে রাখবেন যে হোয়াট আর দ্য কমনেস্ট ইউজ ড্রাগ ইন প্যাপিলারি এন্ড থাইরয়েড কার্সিনোমা। তো ড্রাগস গুলো হলো গিয়ে সোরাফেনিম, লেনভাটেনিম, আর হলো ভ্যানেটানিম। এই ড্রাগ গুলার গ্রুপ কি? টাইরোসিন কাইনেস ইনহিবিটর। বাস একটু মনে রাখেন খালি। এরপর দেখেন কি লেখছে আমরা, যে আমরা যখন এই পেশেন্ট গুলো যখন ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করার পরে আউটকাম ডিপেন্ড করবে কার উপর? তাহলে মনে রাখবেন যে যদি পেশেন্টের কিছু প্রগনোস্টিক পোর ফ্যাক্টর আছে। কি কি ফ্যাক্টর দেখেন, যদি থাইরয়েড কার্সিনোমা হয় অ্যাট ওল্ড এজে, যদি অ্যাসোসিয়েটেড উইথ ডিস্টেন্স মেটাস্টেসিস, যদি থাইরয়েড কার্সিনোমা হয় ইন মেল, আর যদি সার্টেন সাবটাইপ মানে ডিফারেন্স যেটা, তাহলে এই ক্রাইটেরিয়া গুলো যদি থাকে, সাথে যদি প্যাপিলারি অর ফলিকুলার কার্সিনোমা হয়, এদের ক্ষেত্রে ট্রিটমেন্ট দেওয়া সত্ত্বেও এদের আউটকাম খুবই পুর, ভালো ভালো আউটকাম না। ওকে। এরপর আমরা আসেন অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা অ্যান্ড লিম্ফোমা। অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা তো পড়লাম, এটা খুবই অ্যাগ্রেসিভ একটা ভ্যারিয়েন্ট, এবং এটা কমনলি হয় ওল্ডার ফিমেলে হয়। এবং এখানে কেমোথেরাপির কোনো রোল নাই, শুধুমাত্র সার্জিক্যাল রিসেকশন। কিন্তু ঝামেলা হলো কখন বুঝবেন যে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা? যদি আপনার থাইরয়েড গ্ল্যান্ডটা র্যাপিডলি এনলার্জড হয় উইদিন 2 to 3 মান্থস, তাহলে সেটাকে আমরা বলবো অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। এবং অ্যানাপ্লাস্টিক কার্সিনোমার কারণে যখন থাইরয়েড গ্ল্যান্ড এতটাই দ্রুত এনলার্জ হয়েছে, ইট কজেস ট্রাকিয়াল কম্প্রেশন, ডেভেলপমেন্ট অফ স্ট্রাইডর, এবং কম্প্রেশন অফ রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভের কারণে হবে হর্সনেস অফ ভয়েস। তাহলে যদি কোনো পেশেন্ট আপনার কাছে আসে যে বলে যে আমার তো 2 মাসের মধ্যে গলা ফুলে গেছে, আমার গলার স্বর চেঞ্জ হয়ে গেছে, এবং আমার কথা বলতে কষ্ট হয়, এবং দেখলেন যে একটা গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডটা অনেক বড় এবং শক্ত হয়ে আছে, সেটাকে আমরা বলবো অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। এবং অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা অলওয়েজ হয় হলো ওল্ডার পেশেন্টে, ওল্ডার ফিমেলে কমনলি, এবং এখানে সার্জিক্যাল রিসেকশন ছাড়া কোনো রোল নাই, কেমোথেরাপি ইজ ইনএফেক্টিভ। এরপর আমরা কি লিম্ফোমা। মনে রাখেন যে লিম্ফোমা থাইরয়েড গ্ল্যান্ড ইনভলভ করতে পারে দুই ভাগে। একটা হইতে পারে হাসিমোটো থাইরয়েডাইটিস, এটা একটা হাইপোথাইরয়েডিজম। হাসিমোটো থাইরয়েডাইটিস ক্যান বি কনভার্টেড টু লিম্ফোমা, অথবা নন হজকিন লিম্ফোমা ইনভলভিং থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে লিম্ফোমা ডাইরেক্টলি হইতে পারবে না, একটা হইতে পারে হলো গিয়ে
হাশিমোটো থাইরয়েডাইটিস এর কমপ্লিকেশন তো হতে পারে, অথবা নন হজকিন লিম্ফোমা ইনভলভিং দ্য থাইরয়েড গ্ল্যান্ড। মাহাদি, একটু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আসো আমরা মেডুলারি কার্সিনোমা থাইরয়েড, হ্যাঁ। তাহলে মনে রাখেন যে তোমার যদি থাইরয়েড গ্ল্যান্ডের প্যারাফলিকুলার সি সেল এর যদি ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হয়, তাহলে সেখান থেকে যে কার্সিনোমাটা অ্যারেস্ট করবে সেটাকে বলা হয় মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড। মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েডের সবচেয়ে কমনেস্ট একটা মার্কার রিলিজ হয়, সেটার নাম হলো ক্যালসিটোনিন। তাহলে আপনি যদি দেখেন যে একটা পেশেন্টের থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ হয়েছে, সাথে পেশেন্টের ক্যালসিটোনিন রেজড, তাহলে ইট ইজ ডায়াগনোসিস অফ মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড। মনে রাখবেন, এই পেশেন্ট গুলা সাধারণত অন্য প্রেজেন্টেশন নিয়ে আসে। এই পেশেন্টের ক্যালসিটোনিন তো রিলিজ হবে, সাথে আরো কিছু হরমোন রিলিজ হবে, যেমন কি দেখেন, একটা হলো সেরোটোনিন, এছাড়াও একটোপিক এসিটিএইচ আর প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড ও চার ধরনের এনজাইম রিলিজ করে: ক্যালসিটোনিন, সেরোটোনিন, একটোপিক এসিটিএইচ এন্ড প্রোস্টাগ্ল্যান্ডিন। এবং এটা মনে রাখবেন, যেহেতু ও একটোপিক এসিটিএইচ সেক্রেশন করতেছে, এই একটোপিক এসিটিএইচ এক্সেস অ্যামাউন্টের কর্টিসল রিলিজ করবে। তাই মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড ক্যান বি প্রেজেন্টেড অ্যাজ এ কুশিং সিনড্রোম। জিনিসটা মজার না মেহেদি? হ্যাঁ। জি স্যার। আবার বলি শুনেন, তাহলে মনে রাখবেন যে, এই জিনিস মনে রাখবেন, মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড থাইরয়েড থেকে চারটা জিনিস আসে। ক্যালসিটোনিন, সেরোটোনিন, এসিটিএইচ আর প্রোস্টাগ্ল্যান্ডিন। এই এসিটিএইচ যখন আসবে তখন সে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল রিলিজ করবে, এবং এই বেশি পরিমাণ কর্টিসলটা আপনার বডিতে ডেভেলপ করবে কুশিং সিনড্রোম। তাহলে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড ক্যান বি প্রেজেন্টেড অ্যাজ এ কুশিং সিনড্রোম। আর যখন প্রোস্টাগ্ল্যান্ডিন আসবে, প্রোস্টাগ্ল্যান্ডিন এসে আপনার বডি থেকে বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি মার্কার রিলিজ করবে, এবং পেশেন্ট ডেভেলপ করবে কার্সিনয়েড সিনড্রোম। তাহলে মেডুলারি কার্সিনোমা থাইরয়েড ক্যান বি প্রেজেন্টেড অ্যাজ এ কুশিং সিনড্রোম অর কার্সিনয়েড সিনড্রোম। তাহলে মনে রাখবেন, মেডুলারি কার্সিনোমা স্যার থাইরয়েড এক্ষেত্রে কি প্রাইম। হ্যাঁ, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হলে স্যার অনেক বেশি কি পেইন থাকবে পেশেন্টের, মানে হ্যাঁ, হ্যাঁ, ডিফিউজ বা? থাকতে পারে। অবশ্যই, অবশ্যই, কারণ ইনফ্লামেটরি মার্কার রিলিজ তো পেইন হবেই, হইতে পারে, অবশ্যই হতে পারে, তাই না? স্যার আর ফিভার? ফিভার তো মানে অবশ্যই, এখানে তো প্রোস্টাগ্ল্যান্ডিন নিচের তো ফিভার আসবেই। জি স্যার, বুঝছো? তাহলে তো স্যার কুশিং সিনড্রোমের সাথে মানে আরো ওই দুইটা হ্যাঁ, ফিচার পাওয়া যেতে পারে স্যার। পাইতে পারে। আর যেহেতু সেরোটোনিন আসছে, এনিথিং কেন কা, বুঝছো? এই কারণে মনে রাখবা যে মিডুলারি কার্সিনোম থাইরয়েড কিন্তু কখনোই এজ এ প্রেজেন্ট করে না, এজ এ থাইরয়েড কার্সিনোম প্রেজেন্ট করে না। সে কিন্তু অলওয়েজ আদার সিস্টেম ফিচারে প্রেজেন্ট করে, বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা এরপর কি বলবো, যে মিডুলারি কার্সিনোম থাইরয়েড প্রাইমারিলি লোকালি ইনভেশন করে, এবং যত দিন যাবে সে তখন ডিস্টেন্স মেটাস্টেসিস করবে। এবং এই পেশেন্টটাকে আপনি যখন মনিটরিং করবেন বাই সেরাম ক্যালসিটোনিন লেভেল। ধরেন যে আপনি ডায়াগনোসিস করলেন ক্যালসিটোনিন লেভেল আজকে আছে 100, 1 মাস পরে হয়ে গেল 400, তার মানে ক্যালসিটোনিন লেভেল যত বাড়বে আপনার পেশেন্টের প্রগনোসিস তত খারাপ হবে। তাহলে মার্কার টু অ্যাসেস দ্য প্রগনোসিস অফ মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড কোনটা? সেরাম ক্যালসিটোনিন। তাহলে ট্রিটমেন্ট কিভাবে, করবেন? ট্রিটমেন্ট হলো গিয়ে কি, টোটাল থাইরয়েডেক্টমি ফলোড বাই রিমুভাল অফ রিজিওনাল সার্ভাইকাল লিম্ফ নোডস, কারণ এর লোকালি প্রচুর পরিমাণে হলো গিয়ে মেটাস্টেসিস করে। তাহলে মনে রাখবেন যে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড প্রাইমারি কন্ডিশনে লোকালি মেটাস্টেসিস করবে, লোকালি, তার মানে নিজের থাইরয়েড গ্ল্যান্ড আর সার্ভাইকাল লিম্ফ নোড গুলোকে। আর দিন যত আগাবে তত সে ডিস্টেন্স মেটাস্টেসিস করবে। তাই আর্লি ডায়াগনোসিস করে থাইরয়েড গ্ল্যান্ডটাকে তো থাইরয়েডেক্টমি করতেই হবে, সাথে আশেপাশে যে সার্ভাইকাল লিম্ফ নোড সব ফালা দিতে হবে। ইট ইজ দ্য অনলি ট্রিটমেন্ট অপশন। আসেন, এরপরেরটা হলো গিয়ে স্যার রিডেলস আরেকটা জিনিস, থাইরয়েড। হ্যাঁ, হ্যাঁ, বলো, 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 বলো। স্যার এখানে যেহেতু স্যার ক্যালসিটোনিন লেভেল অনেক হাই হ্যাঁ, থাকবে স্যার, সেক্ষেত্রে হ্যাঁ, কি হ্যাঁ, স্যার হ্যাঁ, বোন ডিজরপশন বা এই টাইপের কোনো ফিচার পাওয়া যেতে পারে? হবে। এটা তোমাকে আমি ইচ্ছা করে পড়া দিছে না, এই ক্যালসিটোনিনের যে রিলেটেড যে বোনস ডিজিজ, হ্যাঁ, এটা তোমাকে আমি স্যার। পড়াবো ইন প্যারাথাইরয়েড হরমোনে পড়াবো। ও জি স্যার, ওকে স্যার। হ্যাঁ, এটা মানে তখন আরো মজা করে পড়াবো, তখন আরো ভালো বুঝতে পারবা।
এই জন্য আর জি পড়াইলাম না স্যার। এখানে। ওকে, তুমি ভালো কথা বলছো, অবশ্যই অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, বুঝছো? এই জন্য আমি একটু পরে পড়াবো, বোনস রিলেটেড তো ওটা একটু কয়েক পরে পড়া পড়াবো, মনে রাখো, হ্যাঁ? তুমি পড়াবো, জি চিন্তা স্যার। করো না। জি ওকে, স্যার। আসো। তারপরটা কি? রিডেল থাইরয়েডাইটিস, হ্যাঁ? মনে রাখেন যে রিডেল থাইরয়েডাইটিস নামটাই হলো থাইরয়েডাইটিস, তার মানে ইনফ্লামেশন আছে। এটাকে কার্সিনোমার মধ্যে দেওয়ার কারণ হলো গিয়ে এটা একটা ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন। এখানে কি হয়, থাইরয়েড ফলিকুলার ফলিকুলার গুলোর মধ্যে এক্সেস অ্যামাউন্ট ফাইব্রাস টিস্যু অ্যাকুমুলেশন হয়। তাহলে রিডেলস থাইরয়েডাইটিস নামটার মধ্যে কিন্তু আইটিস আছে, তার মানে ইনফ্লামেশন আছে। তাহলে এটা একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, যেখানে তোমার থাইরয়েড প্যারেনকাইমা এবং থাইরয়েড ফলিকুলার মধ্যে ডিফিউজ পরিমাণে ফাইব্রাস টিস্যু অ্যাকুমুলেশন হয়, এবং that leads to thyroid gland fibrosis associated with surrounding tissue fibrosis। এটাকেই বলা হয় রিডেলস থাইরয়েডাইটিস। এবং রিডেলস থাইরয়েডাইটিস এর পেশেন্ট তোমার কাছে প্রাইমারি প্রেজেন্ট করবে কি নিয়ে জানো? এই যে ফাইব্রাস টিস্যু গুলো এখন হইতেছে, এটা একটা জেনেটিক মিউটেশন। এবং এই ফাইব্রাস টিস্যু গুলা তোমার রেট্রোপেরিটোনিয়াল অর্গান লাইক কিডনি, মিডিস্টিনামেও অ্যাকুমুলেশন হবে। এবং এখানে একটা টার্ম ইউজ করে, আমরা নেফ্রোলজি পড়ছিলাম, রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস। রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস হলো কি, কোনো পেশেন্ট যদি আর্লি স্টেজে কিডনি ফাইব্রোসিস অ্যাসোসিয়েটেড উইথ হেমাচুরিয়া এবং সাথে যদি থাইরয়েড গ্ল্যান্ড ফাইব্রোসিস ডেভেলপ করে, তার মানে একই সাথে পেশেন্টের কিডনি এবং থাইরয়েড গ্ল্যান্ড দুইটাতেই সাইন অফ ফাইব্রোসিস পাওয়া যাচ্ছে, সেটাকেই বলা হয় হলো গিয়ে রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস। এন্ড রিডেল থাইরয়েডাইটিস ইজ এ কম্পোনেন্ট অফ রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস। মানে সোজা কথায় বলতে গেলে তোমার বডিতে এক্সেস অ্যামাউন্ট ফাইব্রাস টিস্যু অ্যাকুমুলেশন হচ্ছে ইন দা থাইরয়েড প্যারেনকাইমা, ইন দা লাং প্যারেন ইন দা রেনাল প্যারেনকাইমা, দ্যাট লিডস টু অল্টারেশন অর সাপ্রেশন অফ থাইরয়েড ফাংশন অ্যান্ড কিডনি ফাংশন। এটাকেই বলা হয় রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস। আর রিডেলস থাইরয়েডাইটিস হলো গিয়ে যখন শুধুমাত্র তোমার কিডনি, শুধুমাত্র তোমার থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে ফাইব্রাস টিস্যু অ্যাকুমুলেশন হচ্ছে, দ্যাট লিডস টু থাইরয়েড গ্ল্যান্ড ফাইব্রোসিস উইথ সারাউন্ডিং টিস্যু ফাইব্রোসিস। এটাকেই বলা হয় রিডেলস থাইরয়েডাইটিস। এবং ফাইব্রাস টিস্যু অ্যাকুমুলেশন হয়ে যাওয়ার কারণে তোমার থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জ হবে, এবং এটা হবে একটা ইরেগুলার স্টোনি হার্ড গয়টার। তাহলে তোমার পেশেন্টের যদি থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট হয় এবং থাইরয়েড হরমোন সাপ্রেশন হয়ে যায়, T3 T4 কমে যায়, এবং তোমার গয়টারটা হয় স্টোনি হার্ড, সাথে তোমার মিডিস্টিনাল ফাইব্রোসিস অর এভিডেন্স অফ রেনাল ফাইব্রোসিস আছে, তো ডায়াগনোসিস হবে রিডলস থাইরয়েডাইটিস। মেহেদি, স্যার বুঝতে পারছি স্যার। ওকে। আসলে তাহলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের লাস্ট টপিক হলো গিয়ে পেন্ডেট সিনড্রোম। পেন্ডেট সিনড্রোম হলো গিয়ে তোমরা আগে পড়ছো, থাইরয়েড গ্ল্যান্ড যখন পড়ছো, একটা এনজাইম আছে পেনড্রিন, হ্যাঁ? তাহলে পেনড্রিনটা কি করে? পেনড্রিনটা হেল্পস ইন আয়োডাইড ট্রান্সপোর্ট। হুম তাহলে পেনড্রিনের তিনটা কাজ মনে রাখবা। প্রথম কাজটা হলো গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কি করে? আয়োডাইড ট্রান্সপোর্ট করে। দুই নম্বরটা কি করে? ইনার এয়ারে ইলেকট্রোলাইট হেমোস্টেসিস করে। আর তিন নম্বরটা কি করে? তিন নম্বরটা হলো মেইনটেইন সোডিয়াম ক্লোরাইড ব্যালেন্স ইন নেফ্রন। তাহলে যদি কোনো কারণে এই পেনড্রিন, এই এনজাইমটার যদি মিউটেশন হয়, কেন মিউটেশন হইলো? এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে এই জেনেটিক মিউটেশন হওয়ার কারণে তোমার পেশেন্টের আয়োডাইড ট্রান্সফার হবে না, ডেভেলপ করবে হাইপোথাইরয়েডিজম। তা এবং কানের মধ্যেও নয়, ডেভেলপ করবে সেন্সরি নিউরাল ডিফনেস। তাহলে যদি এরকম হয় যে কোনো পেশেন্টের হাইপোথাইরয়েডিজম আছে, সাথে ডেভেলপ করছে ডিফনেস, এবং কিডনিতে সোডিয়াম ক্লোরাইড ইমব্যালেন্সের কারণে ডেভেলপ করছে অ্যালকালোসিস, তাহলে দিস থ্রি ট্রায়াড ইজ নোন অ্যাজ পেনড্রাইট সিনড্রোম। তাহলে আবার বলি, পেনড্রিন একটা এনজাইম, যেই এনজাইমের তিনটা খুব ভালো ভালো কাজ আছে। প্রথম কাজটা কি? সে আয়োডাইড ট্রান্সপোর্ট করতে সাহায্য করে থাইরয়েড গ্ল্যান্ড, কারণ আয়োডাইডই তো মেইন জিনিস। দুই নাম্বারটা কি? সে কানের ইনার এয়ারে ইলেকট্রোলাইট মেনটেন করে। আর কি করে? সে সোডিয়াম ক্লোরাইড ব্যালেন্স করে ইন দা নেফ্রন। তাহলে যদি তোমার এই এনজাইমটার জেনেটিক মিউটেশন হয়, কেন হইলো? অটোজোমাল রিসেসিভের কারণে। তাহলে কি হইলো? একটা হলো হাইপোথাইরয়েডিজম উইথ গয়টা, একটা হলো সেন্সরি নিউরাল ডিফনেস,
আরেকটা মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে দিস থ্রি ট্রায়াড ইজ নোন এজ পেনড্রেট সিনড্রোম। মেহেদি, স্যার বুঝতে পারছি স্যার, কিন্তু অ্যালকালোসিস কেন হইলো স্যার? অ্যালকালোসিস কারো হলো ভালো শুন বল। ধরো যে তোমার মেটাবলিক অ্যালকালোসিসের মেকানিজম কি ফলো শুনি বলি শোনো। স্যার তাহলে বাইকার্বনেট লেভেল হুম, বেশি থাকবে, কার্বন ডাই অক্সাইড স্যার কম থাকবে। তার মানে মেইন জিনিসটা কি, তোমার পিএইচ, পিএইচ কি বেড়ে যাচ্ছে তাই না? জি স্যার, পিএইচ বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। আর বাইকার্বনেট কি হচ্ছে, বেড়ে যাচ্ছে না? জি স্যার। ওকে। এখন তুমি চিন্তা করো, সোডিয়াম ক্লোরাইড ব্যালেন্স করো, তাই না? এখন প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে তিনটা চ্যানেল আছে তাই না? সোডিয়াম গ্লুকোজ, সোডিয়াম ফসফেট, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? এখন তোমার যদি সোডিয়াম বাইকার্বনেট থেকে যদি সোডিয়ামে কোনো সমস্যা হয়, তাহলে এখন বাইকার্বনেট বডিতে বডিতে অ্যাবজর্ব হয়ে যাবে না? জি স্যার। তখন বাইকার্বনেট বাড়বে না কমবে? বাড়বে স্যার, বুঝতে পারছি তাহলে স্যার। জি তাহলে কি হবে? স্যার, অ্যালকালোসিস। বাইকার্বনেট লেভেল বাড়বে, অ্যালকালোসিস হবে স্যার। এভাবে মিলছে? জি স্যার। ওকে। তো একটু ধরো আমি জাস্ট পানি খেয়ে আসি, হ্যাঁ, 2 মিনিট, হ্যাঁ, ওকে। জি স্যার। জি। মেয়েদের ইয়া মনে আছে, মেনস্ট্রুয়াল সাইকেল মনে আছে? মেয়েদের, আচ্ছা, এবার আমরা পড়বো তাহলে রিপ্রোডাক্টিভ সিস্টেম। আসো, রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ার আগে আমরা ফাংশন পড়বো, হ্যাঁ। গোনাডোট্রফিন, গোনাডোট্রফিন হরমোন কি? দুইটা হরমোন, লুটিনাইজিং হরমোন আর হলো গিয়ে ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে মেইন যে গোনাড, গোনাডটা আসলে কি? গোনাডটা হলো প্রাইমারি সেক্স অর্গান। তাহলে ইন কেস অফ মেল এটা টেস্টিস, আর ফিমেলে হলো ওভারি। তাহলে লিউটিনাইজিং হরমোন আর ফলিকল স্টিমুলেটিং হরমোন মেনলি কি করতেছে, কি কাজ করতেছে দেখো। যদি ওভারি, ওভারিতে হয় তাহলে কি করে দেখো, ফলিকল স্টিমুলেটিং হরমোন হেল্পস ফলিকুলার ম্যাচুরেশন উইথ ইনক্রিজিং এস্ট্রোজেন। তার মানে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা এসে, নামই ফলিকল স্টিমুলেটিং হরমোন, সে এসে ফলিকল গুলাকে ম্যাচুরেশন করে এস্ট্রোজেন রিলিজ করবে, এবং এই এস্ট্রোজেনটাই কর্পাস লুটেম ফর্মেশন করবে। আর লুটিনাইজিং হরমোন, লুটিনাইজিং হরমোন কি করবে? লুটিনাইজিং হরমোন হলো হেল্পস ইন ওভুলেশন, এন্ড ওভুলেশন যখন হবে তখন হলো গিয়ে সেখান থেকে কি আসবে? এস্ট্রোজেন আসবে আর প্রোজেস্টেরন আসবে। তাহলে এটা হলো গিয়ে ফাংশন অফ এফএসএইচ এন্ড এলএইচ ইন ফিমেল। আর মেলে কি করবে দেখেন, মেলে করবে কি, প্রথমে এফএসএইচ আসবে। আর আগে আগে বলে থাকো, এই যে এলএইচ লিউটিনাইজিং হরমোন, সে কি করবে? সে হলো আমার লেডিক সেলে, এই যে লেডিক সেল, লেডিক সেলটাকে স্টিমুলেশন করবে। লেডিক সেলটাকে স্টিমুলেশন করে সেখান থেকে রিলিজ করবে টেস্টোস্টেরন। এবং এই টেস্টোস্টেরন কি করবে দেখো, এই যে এফএসএইচ, এফএসএইচ কি করলো? কাজ করতেছে হলো গিয়ে সেমিনিফেরাস টিবিউলার সার্টোলি সেলে। তাহলে এল এইচ, এল আর এলএইচ কাজ করে লেডিক সেল, তাহলে এল এল। তাহলে লিউটিনাইজিং হরমোন কাজ করে লেডিক সেলে, রিলিজ করে টেস্টোস্টেরন। আর ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কাজ করে হলো সার্টোলি সেলে ইন দ্য সেমিনিফেরাস টিবিউল। এবং এফএসএইচ উইথ দ্য হেল্প অফ টেস্টোস্টেরন acts on Sertoli cell and causes spermatogenesis to help production of sperm. তাহলে এফএসএইচ আর এলএইচ এর ফাংশন ইন মেইলে কি হইলো? তাহলে মেইন কি হলো? গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, এটা হলো গিয়ে পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসলো, আসলো হাইপোথ্যালামাস, সরি, হাইপোথ্যালামাস থেকে আসলো এন্ডোপিটুইটারি গ্ল্যান্ডে। তাহলে হাইপোথ্যালামাস থেকে রিলিজ হবে হলো গিয়ে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, সেটা আসবে হলো গিয়ে এন্টেরোপিটুইটারি গ্ল্যান্ডে। এন্টেরোপিটুইটারি গ্ল্যান্ড থেকে রিলিজ হবে হলো এফএসএইচ আর এলএইচ। এলএইচ কাজ করবে হলো লেডিক সেলে, লেডিক সেল থেকে রিলিজ করবে টেস্টোস্টেরন। আর এফএসএইচ কাজ করবে সার্টোলি সেল অফ সেমিনিফেরাস টিবিউল, এবং সে উইথ দ্য হেল্প অফ টেস্টোস্টেরন কজেস স্পারমাটোজেনেসিস
টু হেল্প ফর্মেশন স্পার্ম। এবং দেখেন টেস্টোস্টেরন যখন আসবে ওর আর কি কাজ আছে দেখেন, হেল্প স্পার্মোজেনেসিস তো আছেই, এছাড়া কি করবে দেখেন, ফেসিয়াল অ্যাক্সিলারি বডি হেয়ার গ্রোথ করবে, স্কাল্প বল্ডিং করবে, দেখুন আমাদের পুরুষের দুদিকে মাথায় চুল থাকে না, স্কিন সেবাম প্রোডাকশন করবে, প্রোস্টেট ডেভেলপমেন্ট ফাংশন করবে, ল্যারিঞ্জাল এনলার্জমেন্ট করবে, যাতে আমাদের গলার ভয়েস ওদের মোটা, মাসেল পাওয়ার বাড়াবে, বোন মেটাবলে সাহায্য করবে, লিবিডো এবং অ্যাগ্রেশন। আর যেটা হলো গিয়ে ফিমেলে, ফিমেলে কি করতেছে দেখেন, এফএসএস আর এলএইচ। এফএসএস কি করতেছে, এফএসএস হলো গিয়ে ফলিকল গুলোকে ম্যাচুরেশন করতেছে এন্ড রিলিজ এস্ট্রোজেন। আর লিউটিনাইজিং হরমোন কি করতেছে, ওভুলেশন করতেছে এন্ড হেল্পস টু সিনথেসিস এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। মাদি ঠিক আছে একটু? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। তোমার ইয়া মনে আছে, মেনস্ট্রুয়াল সাইকেল মনে আছে? উম, অল্প অল্প মনে আছে স্যার, তো অনেকদিন আগে পড়ছি। আচ্ছা তোমাকে আজকে যেটা পড়াবো, হ্যাঁ মনে রাখো, সমস্যা নেই, পড়া জি পড়ার স্যার। চেষ্টা করো, এখন আমি পড়াচ্ছি আসো। তাহলে আসো জি আমরা এখন স্যার। কিছু ডেফিনেশন পড়ি, হ্যাঁ। তাহলে এক নম্বর ম্যানার্কি। ম্যানার্কি মানে হলো গিয়ে এইজ এট ফার্স্ট পিরিয়ড, তার মানে পেশেন্টের ফার্স্ট টাইম যখন মেনস্ট্রুয়েশন হবে সেটা ম্যানার্কি। প্রাইমারি এমিনোরিয়া, দেখো কি লেখছে, ফেইলিওর টু বিগেন স্পন্টেনিয়াস মেনস্ট্রুয়েশন বাই এজ 16, তার মানে 16 বছরের মধ্যে পেশেন্ট মেনস্ট্রুয়েশন হয়নি। সেকেন্ডারি এমিনোরিয়া, absence of menstruation for 3 months in a woman who has previously had cycle, তার মানে পেশেন্টের নর্মাল মেনস্ট্রুয়েশন ছিল, সাডেনলি 3 মাসের জন্য তার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে, সেকেন্ডারি অ্যামেনোরিয়া। মেনস্ট্রুয়েশন কি জিনিস দেখেন, অনসেট অফ স্পন্টেনিয়াস ইউটেরাইন ব্লিডিং ইন দ্য ফিমেল ইজ মেনস্ট্রুয়েশন। Virilization, occurrence of male secondary sexual characteristics in female, তার মানে মেল ক্যারেক্টারিস্টিক্স যদি ফিমেলে চলে আসে সেগুলো হয় ভিরিলাইজেশন। তাহলে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ডেফিনেশন ফর রিপ্রোডাক্টিভ সিস্টেম। আসেন এবার আমরা পড়বো হলো গিয়ে মেল। মেলে কি হইতেছে দেখেন, এতক্ষণ যারা পড়লাম এইটুক লেখা আছে মেলে, মেলে হইতেছে। এখন আমরা পড়বো যে ফিমেলে কি হচ্ছে, আসেন ফিমেলে। আসেন দেখেন, দেখেন কি লেখছে, ফিমেলের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলটা হলো 28 ডেজ, এবং দুইটা ইম্পর্টেন্ট হরমোন আছে, লিউটিনাইজিং হরমোন আর ফলিকল স্টিমুলেটিং হরমোন। এখন দেখেন কি হচ্ছে দেখেন, প্রথমে হলো হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন আসতেছে, সে কোথায় কাজ করতেছে, অ্যান্টিরিয়র পিউটারি গ্ল্যান্ডে, সেখান থেকে রিলিজ করতেছে কি, এফএসএইচ আর এলএইচ, রিলিজ হইলো, ওকে ডান। দেখেন কি হলো, লিউটিনাইজিং হরমোন কোথায় কাজ করতেছে দেখেন, কাজ করতেছে ওভারিয়ান থিকা সেলে, এবং রিলিজ করবে ওভারিয়ান অ্যান্ড্রোজেন প্রোডাকশন। তাহলে মনে রাখেন যে ইন ফিমেল লিউটিনাইজিং হরমোন কোথায় কাজ করতেছে, ওভারিয়ান থিকা সেল, এবং রিলিজ করবে কি, ওভারিয়ান অ্যান্ড্রোজেন, একটু মনে রাখেন। 2 নম্বর আছে এফএসএইচ। এফএসএইচ কি করতেছে, নামই ফলিকুল স্টিমুলেটিং হরমোন, কি করতেছে তাহলে ফলিকুলটাকে ডেভেলপমেন্ট করতেছে, এবং একটা এনজাইম রিলিজ করবে, এনজাইম নাম কি, অ্যারোমাটেজ। এই এনজাইমটার কাজ হলো গিয়ে ওভারিয়ান অ্যান্ড্রোজেন গুলাকে এস্ট্রোজেনে কনভার্ট করা। তাহলে ওভারিয়ান অ্যান্ড্রোজেন রিলিজ করবে লিউটিনাইজিং হরমোন, এবং ওভারিয়ান অ্যান্ড্রোজেনটাকে এস্ট্রোজেনে কনভার্ট করবে, এটা হলো গিয়ে এফএসএইচ। ওকে, তো একটু পড়ে ফেললাম আমরা। এখন তারপর কি লাগছে দেখেন, এবার আমরা যদি চলে যাই, এবার আর দরকার নাই, এবার দেখেন কি লাগছে। তাহলে আমার তো এফএসএইচ এর মাধ্যমে ফলিকল ডেভেলপমেন্ট হইলো এবং এটা এনজাইম আসলো, এই এনজাইমটা অ্যান্ড্রোজেন ওভারিন অ্যান্ড্রোজেনটাকে কনভার্ট করলো এস্ট্রোজেন। এখন এই এস্ট্রোজেন কি করবে দেখেন, এস্ট্রোজেন হ্যাজ এ ডাবল ফিডব্যাক অ্যাকশন, তার মানে ওর পজিটিভ ফিডব্যাকও আছে, নেগেটিভ ফিডব্যাকও আছে। নেগেটিভ ফিডব্যাক মানে হলো বন্ধ করে দেওয়া, আর পজিটিভ ফিডব্যাক মানে বেশি বেশি সেক্রেশন করা। তো কি করবে, এই এস্ট্রোজেনটা পজিটিভ ফিডব্যাক পাঠাবে হলো ব্রেইনে, ব্রেইনে পজিটিভ ফিডব্যাক বাড়ানোর কারণে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন প্রচুর পরিমাণে রিলিজ হবে, এবং তখন প্রচুর পরিমাণে লিউটিনাইজিং হরমোন রিলিজ হবে, এবং লিউটিনাইজিং হরমোন যখন প্রচুর পরিমাণে সেক্রেশন হবে, এটাকে বলা হয় হলো লিউটিনাইজিং হরমোন সার্চ, এবং তখনই ডেভেলপ করবে হলো ওভুলেশন। তাহলে আবার বলে কি হলো, প্রাইমারিলি কি হলো, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন আসলো, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে এসে অ্যান্টিরিয়র পিউটারিকে বললো যে না তুমি এখন এফএসএইচ আর এলএইচ পাঠাও। এলএইচ কি করলো,
ওভারিয়ান অ্যান্ড্রোজেন রিলিজ করলো, এবং এই ওভারিয়ান অ্যান্ড্রোজেনটাকে এস্ট্রোজেনে কনভার্ট করলো অ্যারোমাটেজ এনজাইম। এই অ্যারোমাটেজ এনজাইম কোত্থেকে আসলো? ওভারিয়ান ফলিকল থেকে আসলো, উইথ দ্য হেল্প অফ ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই এস্ট্রোজেন যখন আসলো, এস্ট্রোজেন হ্যাজ পজিটিভ ফিডব্যাক এন্ড নেগেটিভ ফিডব্যাক। সে কি করলো? পজিটিভ ফিডব্যাক দিয়ে ব্রেন থেকে প্রচুর পরিমাণে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করলো, এবং গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের কারণে প্রচুর পরিমাণে লুটেরাজিন হরমোন আসলো। এই লুটেরাজিন হরমোন গুলা আমার ওভারিতে এসে ডেভেলপ করলো হলো ওভুলেশন। তাহলে এই পর্যন্ত একটা সাইকেল ডেভেলপ করলো। তাহলে এই পর্যন্ত যে সাইকেলটা, সেটাকে বলা হয় হলো কি, এই যে যখন নাম লেখা রাখছে, এটা হলো কি ফলিকুলার ফেজ। আমি নিচে লেখা রাখছি ফলিকুলার ফেজ অর প্রলিফারেটিভ ফেজ। তাহলে ওভুলেশন হওয়ার আগ পর্যন্ত, ovulation হওয়া পর্যন্ত এই সময়টাকে বলা হয় হলো গিয়ে ফলিকুলার ফেজ অর প্রলিফারেটিভ ফেজ। এখন যখন তোমার হলো ওভুলেশন হয়ে গেল, তখন তখন কি হলো? তখন তোমার হলো গিয়ে এই ফলিকুল গুলো তখন ডিফারেন্সিয়েট হইলো ইন্টু কর্পাস লুটিয়াম। তাহলে তোমার ওভুলেশন হওয়ার পরে তোমার ফলিকল গুলো সব ম্যাচিউর হয়ে গ্রাফিয়ান ফলিকল থেকে ডেভেলপ করলো কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম থেকে তখন আসবে হলো গিয়ে এস্ট্রোজেন, সরি, প্রোজেস্টেরন এন্ড এস্ট্রাডিওল। তাহলে এতক্ষণ ছিল এস্ট্রোজেন, এখন আসতেছে প্রোজেস্টেরন আর এস্ট্রাডিওল। এখান থেকে শুরু হলো আমার লুটিয়াল ফেজ। তাহলে প্রথমটা ছিল প্রলিফারেটিভ ফেজ, এখনটা হলো লুটিয়াল ফেজ অর মেনস্ট্রুয়াল ফেজ অর ব্লিডিং ফেজ। মেহেদি বুঝতেছো? জি স্যার। শিওর তো নাকি? জি স্যার, বুঝতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমার পেশেন্টে যখন ফলিকল গুলো সব ম্যাচিউর হয়ে যখন কর্পাস লুটিয়াম হইলো, ওইখান থেকে ডেভেলপ আসলো এস্ট্রোজেন আর, সরি, এস্ট্রাডিওল আর প্রোজেস্টেরন। এখন এরা তখন প্রিপেয়ার থাকবে হলো এখানে ইমপ্লান্টেশন হবে কি হবে না। যদি ইমপ্লান্টেশনের কাজ, যদি স্পার্ম আসে তাহলে তো হইলই। আর যদি ইমপ্লান্টেশন না হয়, তখন তো শেডিং হয়ে যাবে। তখন সাডেনলি তোমার প্রজেস্টেরন আর এস্ট্রাডিওলের লেভেল কমা শুরু করবে, সবগুলা কর্পাস লুটিয়াম শেডিং হয়ে যাবে। আর যদি ইমপ্লান্টেশন হয়, তখন তোমার ডেভেলপ করবে হলো গিয়া বেটা এসসিজি, এবং বেটা এসসিজি যে তখন কর্পাস লুটিয়ামটাকে সাস্টেন করবে। তাহলে মনে রাখেন যে কর্পাস লুটিয়ামের পর থেকে শুরু হবে তোমার ঝামেলা। সে কি ইমপ্লান্টেশন নিবে নাকি নিবে না। যদি ইমপ্লান্টেশন না হয়, তাহলে তোমার সকল ধরনের হরমোনের লেভেল কমে যাবে, তোমার শেডিং হয়ে যাবে। আর যদি তোমার ইমপ্লান্টেশন হয়, তাহলে হিউম্যান কোরনিক গোনাডোট্রপিন এইচসিজি আসবে, সাথে প্রজেস্টেরন লেভেল হাই থাকবে, এবং আলটিমেটলি ডেভেলপস ইনটু প্রেগন্যান্সি। তাহলে এটাই হলো আমার মেন মেনস্ট্রুয়াল সাইকেল। এখন আমি ছোট করে লেখা রাখছি যে ইভেন্টস, মেনস্ট্রুয়াল সাইকেলে কি কি ইভেন্ট হয়। দুইটা ফেজ, ফলিকুলার ফেজ অর প্রলিফারেটিভ ফেজ, আর একটা হলো লুটিয়াল ফেজ অর সেকেন্ডারি ফেজ। যেহেতু টোটাল সাইকেলটা 28 দিনের, প্রথম 14 ডেজ বলা হয় ফলিকুলার অর প্রলিফারেটিভ ফেজ, আর 15 থেকে 28 এটাকে বলা হয় লুটিয়াল অর সেকেন্ডারি ফেজ। তাহলে ফলিকুলার অর প্রলিফারেটিভ ফেজ এখানে কি হচ্ছে? এখানে হলো আমার এফএসএইচ এলএইচ আসতেছে, পড়ে ফেললাম। তারপরে কি হলো, প্রোজেস্টেরন লেভেল বাড়তেছে, কারণ ওভুলেশন, ওভুলেশন তখন লো, কারণ তখন ওভুলেশন হয় নাই, লো। ওভুলেশন অকার্স ডিউ টু অ্যাকুট এলএইচ করলাম। গ্রাফিয়ান ফলিকল হইলো, ওকে। মেইন হরমোন কন্ট্রোল ফলিকুলার ফেজ ইজ এস্ট্রাডিওল সেক্রেটেড বাই গ্রানুলোসার সেল। তার মানে মেইন কথা হলো আমার পেশেন্টের তোমার ওভুলেশন হওয়া পর্যন্ত তোমার ফলিকুলার ফেজ। আর যখন ওভুলেশন হয়ে যাবে, ওভুলেশন হওয়ার কারণে তোমার ডেভেলপ করবে কর্পাস লুটিয়াম, এবং এখান থেকে প্রচুর পরিমাণে তখন প্রজেস্টেরন আসবে, এস্ট্রোজেন আসবে, এবং এটাকেই বলা হয় তখন লুটিয়াল অর সেকেন্ডারি ফেজ। তাহলে ইট ইজ দ্য ইভেন্ট অফ মেনস্ট্রুয়াল সাইকেল। জীবন, ভালো আছো? ভাই আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছি। ভালো আছো? ওকে। অনেক তোমার তোমার সাথে অনেকদিন অনেকদিন পর কথা হইতেছে। হ্যাঁ, আচ্ছা। জীবন, আজকে আমরা পড়তেছি হলো রিপ্রোডাক্টিভ সিস্টেম। হ্যাঁ, আমাদের ওই যে থাইরয়েড পড়ানো শেষ হয়েছে, আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়তেছি। হ্যাঁ, আচ্ছা ভাই। ওকে। তাহলে তোমার একটু ধরতে একটু কষ্ট হবে, কিন্তু কোশ্চেন লাগলে বলো আমাকে। হ্যাঁ, ওকে। আসো, তাহলে আমরা এখন এস্ট্রাডিওল আর প্রোজেস্টেরন মনে রাখেন যে এস্ট্রোজেন তোমাকে হেল্প করতেছিল টু ডেভেলপ ওভুলেশন। আর ওভুলেশন যখন হয়ে গেছে,
তোমার তোমার যখন পেশেন্টের যখন এলএইচ সার্চ ডেভেলপ করছে, তারপর ডেভেলপ করছে কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম থেকে আসতেছে প্রোজেস্টেরন আর এস্ট্রাডিওল। তাহলে এদের মেইনলি কাজ কি দেখো। প্রোজেস্টেরনের কাজ হলো গিয়ে এন্ডোমেট্রিয়াল সেক্রেটরি চেঞ্জ, ডিক্রিজ মায়োমেট্রিয়াল কন্ট্রাক্টিলিটি আর থার্মোজেনেসিস আর ব্রেস্ট সোলি। তার মানে প্রোজেস্টেরন যদি তোমার সাস্টেইন করে এবং তখন যদি ইমপ্ল্যান্টেশন হয় তোমার প্রেগনেন্সি ডেভেলপ করবে। আর যদি ইমপ্ল্যান্টেশন না হয় তখন প্রোজেস্টেরন লেভেলটা আস্তে আস্তে কমা শুরু লো হয়ে যাবে, কারণ তখন কোনো ওর কাজ নেই। একইভাবে এস্ট্রাডিওল, এস্ট্রাডিওলও কিন্তু প্রেগনেন্সি হইলে থাকবে না, চলে যাবে। এর কাজ কি? একই কাজ। দেখেন এন্ডোমেট্রিয়াল proliferation, genital development and lubrication, breast proliferation, bone epiphyseal mineral content, body fat distribution, skin sebum production। এখান থেকে এত ফাংশন মনে রাখার দরকার নেই, খালি মনে রাখবেন যে প্রোজেস্টেরনের মেইন কাজ হলো এন্ডোমেট্রিয়াল সেক্রেটরি চেঞ্জ, আর এস্ট্রাডিওলের কাজ হলো এন্ডোমেট্রিয়াল পলিফারেশন চেঞ্জ। বাস একটু মনে রাখলে আপনাদের এনাফ। তাহলে দিস আর দ্য বেসিক কথাবার্তা অফ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন একটা ভাইবার কোশ্চেন, এটা হলো গিয়ে এমআরসিবি কোশ্চেন। সেটা হলো গিয়ে এই যে আমরা বলি যে পিউবার্টি, কারণ এর পরের পরীক্ষাটা হলো পিউবার্টি। পিউবার্টি মানে হলো গিয়ে যখন একটা মেল এবং ফিমেলের যখন প্রাইমারি যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি আসা শুরু করবে সেটা পিউবার্টি। তাহলে পিউবার্টি হয়েছে কিনা কিভাবে বুঝবেন? তাহলে দেখেন, ইন বয় testicular volume more than 5 ml indicates the onset of puberty. A rising serum testosterone is an earliest clue of puberty. আর ফিমেলে কি লেখছে দেখেন, the development of breast bud is the first sign of puberty. আর আল্ট্রাসোনোগ্রাম allows accurate assessment of ovarian and uterine development. তাহলে মেলের ক্ষেত্রে টেস্টিকুলার ভলিউম মোর দেন 5 ml ইজ দ্য আর্লিয়েস্ট সাইন অফ পিউবার্টি, আর ফিমেলের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট বাড ইজ দ্য আর্লিয়েস্ট সাইন অফ পিউবার্টি। এখন আমাদের জন্য দুটো টার্ম, ডিলেড পিউবার্টি আর আর্লি পিউবার্টি। তাহলে আমরা আগে একটু আর্লি পিউবার্টি বলবো, এটা যেটা ডেফিনেশনে নাই। আর্লি পিউবার্টির আরেক নাম বলা হয়েছে প্রিকোশিয়াস পিউবার্টি। প্রিকোশিয়াস মানে হলো অকাল, মানে হলো গিয়ে সময়ের আগে পিউবার্টি ডেভেলপ করে ফেলছে। তাহলে প্রিকোশিয়াস পিউবার্টি কি জিনিস? প্রিকোশিয়াস পিউবার্টি হলো কোন পেশেন্টের যদি আর্লি পিউবার্টি ডেভেলপ করে অথবা আর্লি যদি সকল ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটি ডেভেলপ করে ফেলে, সেটাকে বলা হয় প্রিকোশিয়াস পিউবার্টি। তাহলে এক নাম্বারটা কি? সেরেব্রাল প্রিকোসিটি। তার মানে পেশেন্টের যদি কোনো ব্রেন ডিজিজের কারণে যদি আর্লি পিউবার্টি ডেভেলপ করে, তাহলে পিউবার্টির মেইন হরমোন কারা? এফএসএইচ আর এলএইচ। তাহলে যদি তাহলে কোনো পেশেন্টের যদি হাইপোথ্যালামাস ডিজিজ লাইক টিউমার অথবা অথবা হলো গিয়ে ম্যাসলেশন অথবা ব্রেন অ্যাবসেসের কারণে যদি ব্রেন থেকে বেশি বেশি এফএসএইচ এলএইচ আর্লি এজে ডেভেলপ করে এবং দ্য পেশেন্ট ডেভেলপ পিউবার্টি, এটাকে বলা হয় সেরেব্রাল প্রিকোসিটি। দুই নাম্বারটা হলো গিয়ে একটা ডিজিজ, নাম হলো ম্যাককিউন আলব্রাইট সিনড্রোম। এটা এমআরসিপি আর পার্ট টু খুব ফেভারিট কোশ্চেন। হ্যাঁ, ম্যাককিউন আলব্রাইট সিনড্রোম হলো গিয়ে কোন ফিমেলে যদি পলিওস্টিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া মানে স্কিন ডিজিজ, তারপর হলো ক্যাফে ইউলেট স্পট। জীবন মনে আছে ক্যাফে ইউলেট স্পট কোথায় পাওয়া যায়? না ভাইয়া। এই মনে নেই তোমার? তুমি প্রথম পার্সেল তখন মনে মনে আছে, আমার ক্লাসে পড়ছিলে এটা, মনে আছে? সিএনএস এ পড়ছিলাম, সিএনএস এর মধ্যে ও, নিউরোফাইব্রোমাটোসিস। নিউরোফাইব্রোমাইটোসিস। হ্যাঁ, তাহলে আসো। তাহলে কোনো কোনো পেশেন্টের যদি স্পেশালি ফিমেল, তার যদি ক্যাফে ইউলেট স্পট সাথে বোন ফাইব্রোমা, অস্টিওসার্কোমা, থ্যানোটক্সিকোসিস আর ব্রেস্ট ক্যান্সার আর্লি যে ডেভেলপ করার চান্স থাকে, সেটাকে বলা হয় ম্যাকিউন আলব্রাইট সিনড্রোম। তিন নাম্বার, প্রিম্যাচিউর থ্যালার্কি। মানে হলো গিয়ে কোনো পেশেন্টের যদি আর্লি এজে যদি ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়ে যায় উইদিন 2 to 4 ইয়ার্স, তার মানে পেশেন্টের সাধারণত ডেভেলপ করে হলো আপ টু 16 ইয়ার্স থেকে ডেভেলপ করে। কোনো পেশেন্টের যদি 2 থেকে 4 বছর বয়সে যদি ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়ে যায়, সেটাকে বলা হয় প্রিম্যাচিউর থ্যালার্কি। তারপর দেখেন প্রিম্যাচুর অ্যাডেনার্কি। কোন পেশেন্টের যদি আর্লিয়েস্ট পিউবিক হেয়ার ডেভেলপমেন্ট করে উইদিন 5 ইয়ার্স অফ এজ অ্যান্ড মোর কমনলি ইন গার্ড, এটাকে বলা হয় হলো গিয়ে প্রিম্যাচুর অ্যাড্রেনার্কি। তাহলে পিউবার্টি সবসময় ডিলেড না, কিছু সময় আর্লি হইতে পারে।
তাহলে আর্লি পিউবার্টিকে বলা হয় হলো গিয়ে প্রিকশিয়াস পিউবার্টি, এন্ড দিস আর দ্য এক্সাম্পল অফ প্রিকশিয়াস পিউবার্টি। একটু বোঝা বোঝা গেছে? ভাইয়া, আর্লি আর হ্যাঁ, প্রিকসিয়াস মানে মানে আর্লির আগে যদি একই। হয় তাহলে কি প্রিকসিয়াস নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ধরো যে মনে রাখবা যে ইউজুয়ালি পিউবার্টি হবে হলো 16 বছরের মধ্যে। হুম। কোন পেশেন্টের যদি 10 বছরের মধ্যে পিউবার্টি ডেভেলপ করে ফেলে, সেটাকে বলা হয় অকাল, মানে আর্লিয়েস্ট অত প্রিকশিয়াস পিউবার্টি। ওকে। হ্যাঁ ভাইয়া। ওকে। এখন আমরা একটু পড়বো হলো গিয়ে এখন আমরা পড়বো হলো গিয়ে ডিলেড পিউবার্টি, তার মানে এখন পেশেন্টের পিউবার্টি আসতে দেরি হয়ে গেছে। তাহলে দেখো কি লিখছি, ফিচার্স অফ ডিলেড পিউবার্টি। দেখো কি লিখছি, ইন গার্লস অ্যাবসেন্স অফ ব্রেস্ট ডেভেলপমেন্ট বাই দ্য এজ অফ 14 ইয়ার্স। এক পেশেন্টের প্রিম্যাচিউর থ্যালার্কিতে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়ে গেছে 2 থেকে 4 বছরের মধ্যে, আর এই পেশেন্টের এখনো 14 ইয়ার ব্রেস্ট ডেভেলপ করেই নাই, এটা ডিলেড পিউবার্টি। 2 নাম্বার দেখেন, কোন পেশেন্টের যদি মেনার্কে মেনস্ট্রুয়েশন হ্যাজ নট অকার্ড বাই দ্য এজ অফ 16, মোর দেন 5 ইয়ার্স বিটুইন দ্য স্টার্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট গ্রোথ, তার মানে 5 বছর লাগছে ব্রেস্ট ডেভেলপ হইতে। তার মানে কোন পেশেন্টের যদি 14 বছরের মধ্যে মেনস্ট্রুয়েশন হয়, ব্রেস্ট ডেভেলপমেন্ট হয় নাই, কোন পেশেন্টের 16 বছরের মধ্যে মেনস্ট্রুয়েশন হয় নাই, এবং ব্রেস্ট বার্থ ডেভেলপ আসা শুরু করছে, কিন্তু ব্রেস্ট বার্থ থেকে ম্যাচিউর ব্রেস্ট হইতে 5 বছরের বেশি সময় লাগতেছে, দিস আর দ্য ফিচার্স অফ ডিলেড পিউবার্টি। আর মেইলে কি হবে দেখেন, নো টেস্টিকুলার এনলার্জমেন্ট বাই দ্য এজ অফ 14 ইয়ার্স, আর অ্যাবসেন্স অফ পিউবিক হেয়ার বাই দ্য এজ অফ 15 ইয়ার্স। দিস আর দ্য ফিচার্স অফ ডিলেড পিউবার্টি। তাহলে মনে রাখবেন যে পিউবার্টি মানে হলো ডেভেলপমেন্ট অফ হ্যালার্কি, ম্যানার্কি, অর হলো গিয়ে পিউবিক হেয়ার ডেভেলপমেন্ট, এনিথিং এলস মানে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। এটা আর্লি হইলেও সমস্যা, ডিলে হইলেও সমস্যা। আর্লি হইলে বলবো প্রিকোশিয়াস পিউবার্টি, আর ডিলেড হইলে বলবো ডিলেড পিউবার্টি। একটু কি বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া। ওকে। মেয়েদের। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। এখন একটু ভাইবার কোশ্চেন, এটা তোমাদের আবার একটু করে পড়াবো, পরে পরে পড়াবো যে ডিলেড পিউবার্টি উইথ শর্ট স্ট্রেচার, মানে সাইজ ছোট, কি কি আছে দেখো, টার্নার সিনড্রোম, প্রেডার উইলি সিনড্রোম আর নুনান সিনড্রোম। শুধু সেটা নাম পড়ে রাখে, পরে আমরা আবার ডিটেলস পড়বো, চিন্তা করেন না। হ্যাঁ। আর ডিলেড পিউবার্টি উইথ নর্মাল স্ট্রেচার, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিনড্রোম, কালমান সিনড্রোম আর ক্লাইনফেল্টার সিনড্রোম। তাহলে এই 8টার নাম মনে রাখবেন। এগুলা ফর হলো গিয়ে এমসিকিউ, যে ডিলেড পিউবার্টি উইথ নর্মাল স্ট্রেচার, ডিলেড পিউবার্টি উইথ শর্ট স্ট্রেচার, কারণ কি মনে রাখতে হবে। হ্যাঁ। তাহলে দিস আর দ্য কজেস অফ ডিলেড পিউবার্টি। ডিলেড পিউবার্টি কি আমরা পড়ে ফেললাম। এখন আমরা একটু পড়বো যে কজেস অফ ডিলেড পিউবার্টি। এখন মনে রাখেন, হ্যাঁ, এখানে আমরা দুটো টার্ম আমরা পড়বো, যে হাইপোগোনাডিজম। গোনাড মানে কি? গোনাড মানে হলো গিয়ে মেলের ক্ষেত্রে টেস্টিস, ফিমেলে হলো ওভারি। হুম। আর এই গোনাডটাকে স্টিমুলেস করে কে? গোনাডোট্রফিন হরমোন, ইট কামস ফ্রম ব্রেন। তাহলে তাহলে মনে রাখেন, আমার পেশেন্টের যে ডিলেড পিউবার্টি হচ্ছে, এই ডিলেড পিউবার্টির কারণ কি? ডিলেড পিউবার্টির কারণ হলো আইদার আইদার আমার হলো গিয়ে গোনার্ডসের সমস্যা, অথবা আমার ব্রেন থেকে হরমোন আসে নাই, যার কারণে আমার গোনাড গুলো স্টিমুলাস পায়নি। হ্যাঁ। আবার বলি, তাহলে হাইপোগোনাডিজম। হাইপোগোনাডিজম মানে হলো গিয়ে আমার যে হলো গিয়ে টেস্টিস অথবা ওভারি আছে, এদের কোনো সমস্যা আছে। যদি আমার পেশেন্টের ব্রেন থেকে এফএসএইচ এবং এলএইচ আসে, কিন্তু আমার যে টেস্টিস এবং ওভারি দে আর নট রেসপন্ডিং, তাহলে একটা সমস্যা। আর এরকম হতে পারে যে ব্রেন থেকে হরমোনই আসে নাই, এই কারণে আমার গোনাডে কোনো রেসপন্স নাই। তাহলে মনে রাখেন যে আমি দুটো টার্ম বলতেছি দেখেন, একটা হলো হাইপার গোনাডোট্রফিক হাইপোগোনাডিজম। তার মানে কি? হাইপার গোনাডোট্রফিক, গোনাডোট্রফিক হরমোন হাইপার, তার মানে ব্রেন থেকে প্রচুর পরিমাণে এফএসএইচ আর এলএইচ আসতেছে,
কিন্তু আমার যে গোনাড, টেস্টিস অর ওভারি, দে আর নন রেসপন্সিভ। তার মানে আমার প্রাইমারি ডিজিজ প্যাথোলজি ইন দা গোনাড। তাহলে আমার পেশেন্টের যদি গোনাডের সমস্যার কারণে যদি আমার সেক্সুয়াল ইমব্যালেন্স হয় আর ডিলেড পিউবার্টি হয় কিন্তু ব্রেইন নর্মাল, সেটাকে বলা হয় হাইপার গোনাডোট্রফিক হাইপোগোনাডিজম, অথবা আরেক নাম হলো গিয়ে প্রাইমারি হাইপোগোনাডিজম। আর সেকেন্ডটা হলো আমার পেশেন্টের ব্রেনের সমস্যা, ব্রেন থেকে এফএসএইচ এলএইচ আসে নাই, এই জন্য আমার গোনাড নন রেসপন্সিভ। তাহলে আমার পেশেন্টের হাইপো গনোট্রোট্রফিক, তার মানে গোনাডোট্রফিক হরমোন তো নাই, সাথে পেশেন্টের গোনাড, দ্যাট মিন্স টেস্টিস ওভারি ইনরেসপন্সিভ। এটাকে আমরা বলবো হাইপো গোনাডোট্রফিক হাইপোগোনাডিজম। এটা আরেক নাম হলো সেকেন্ডারি হাইপোগোনাডিজম। সেকেন্ডারি বলার কারণ হলো আমার এখানে গোনাড মেবি নর্মাল, কিন্তু আমাকে স্টিমুলাস করার মতো হরমোন ছিল না, এই জন্য এটা আমার দোষ না, সেকেন্ডারি কজ। আর প্রাইমারি কজ হলো গিয়ে আমাকে সাহায্য করার জন্য এফএসএইচ এলএইচ আসছিল, কিন্তু আমার গোনাডি সমস্যায় পড়ে গেছে, এটা প্রাইমারি। তাহলে প্রাইমারি হাইপোগোনাডিজম মানে হলো আমার গোনাডের সমস্যা কিন্তু ব্রেন ঠিক আছে। তাহলে ব্রেন থেকে হরমোন আসছিল কিন্তু গোনাড কাজ করে নাই। তাহলে প্রাইমারি হাইপোগোনাডিজম ওর আরেক নাম কি? হাইপার গোনাডোট্রফিক হাইপোগোনাডিজম। আর সেকেন্ডারি হাইপোগোনাডিজম মানে কি? হাইপো গোনাডোট্রফিক হাইপোগোনাডিজম। একটু কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। শিওর তো না জীবন? হ্যাঁ ভাইয়া, মানে প্রাইমারি হইলো মানে গোনাতে প্রবলেম, হ্যাঁ, আর ব্রেনে হইলো কিছু হয় নাই, ঠিক ব্রেন আছে, ইনটেক। ভেরি গুড। জি আর ভাই। সেকেন্ডারি কি? সেকেন্ডারি ব্যাপারটা উল্টা, মানে এখন বলো। ব্রেনে প্রবলেম হইছে কিন্তু গোনাট এগুলো হলো ঠিক আছে, জাস্ট ভেরি স্টিমুলেন্টটা গুড, অভাব। ভেরি গুড। একটু যেহেতু ক্লিয়ার, তাই না, এনাফ, বা একটু ক্লিয়ার আমার সব তোমার অলরেডি কাজ হয়ে গেছে। এখন আসো, এখন শুধু আমরা খালি কজ করবো। দেখো, তা দেখো কি লিখছি আমি। হাইপোগোনাডিজম কি, দেখো প্রথমটা কি? প্রাইমারি হাইপোগোনাডিজম। তার মানে কি আমার এবার গোনাডের সমস্যা, ব্রেন ঠিক আছে। তাহলে আমার ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন ঠিক আছে, কিন্তু আমার টেস্টিস কিংবা ওভারি ঠিক নেই। তাহলে কি কি কারণ দেখো। একটা হলো গিয়ে প্রাইমারি গোনাডাল ইনসাফিসিয়েন্সি, তার মানে কনজেনিটাল ডিজিজ। দেখো কি লিখছে, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, অ্যান্ড্রোজেন ইনসিসরি সিনড্রোম, তার মানে সব কনজেনিটাল। দুই নাম্বার হলো সেকেন্ডারি গোনাডাল ইনসাফিসিয়েন্সি, তার মানে কোনো কারণে আমার টেস্টিস কিংবা ওভারি ইনজুর্ড হয়েছে। কি কারণ দেখুন, রেডিয়েশন, গ্লুকোকর্টিকয়েডস, অর্কাইটিস ডিউ টু মামস, টিউবারকুলোসিস, সিকেডি, সিএলডি, লোকালাইজড কি টিউমার, আর প্রাইমারি টেস্টিকুলার ফেল। তাহলে সোজা, তাহলে মনে রাখেন যে আইদার আমার কনজেনিটাল কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির কারণে গোনার সমস্যা পড়ছে, অথবা লোকালাইজড সমস্যার কারণে গোনার গোনার ইনজুরি হয়েছে। তাহলে মনে রাখবেন যে ইন প্রাইমারি হাইপোগোনাডিজম, যেটা হলো গিয়া হাইপার গোনাডোট্রফিক হাইপোগোনাডিজম, এখানে এফএসএইচ এলএইচ থাকবে হাই, কিন্তু তোমার গোনাডে সমস্যা। আর সেকেন্ডারি, সেকেন্ডারি হলো এফএসএইচ এলএইচ এবার আসেই নাই, এই জন্য আমার গোনাডে কোনো কাজই হয়নি। তাহলে এটা কি দেখেন, কারণটা কি দেখেন। একটা হলো জেনেটিক ডিফেক্ট, জেনেটিক ডিফেক্ট মানে ব্রেনের সমস্যার কারণে। ব্রেনে কি হয়েছিল দেখেন, ক্যালম্যান সিনড্রোম, প্রেডার উইলি সিনড্রোম, গাউচার ডিজিজ, প্রোল্যাক্টিনোমা, তার মানে কোন টিউমার আছে ব্রেনে, সেখান থেকে প্রচুর পরিমাণে প্রোল্যাক্টিন আসতেছে, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, সাইকিয়াট্রিক ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, সিস্টিক ফাইব্রোসিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ডায়াবেটিস, অবেসিটি। এবং কোন পেশেন্টকে যখন দেখবেন যে ডিলেড পিউবার্টি উইথ হাইপোস্পেডিয়াসিস, সাথে আনডিসেন্ট টেস্টিস অর ক্রিপ্টোকিটিজম, ইনফার্টিলিটি, দে আর দ্য ক্রাইটেরিয়া অফ হাইপোগোনাডোট্রফিক হাইপোগোনাডিজম। তাহলে প্রাইমারির সাথে সেকেন্ডারি কিভাবে ডিফারেন্স করবেন? প্রাইমারিতে এফএসএইচ এলএস থাকবে অনেক হাই, কিন্তু গোনাড কাজ করতেছে না। আর সেকেন্ডারিতে তোমার এফএসএইচ এলএসএস নাই বলতে গেলে, তাই গোনাড কাজ করতেছে না।
দেখেন, একটু বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। আসো, এরপর এই যে এত এত যা যা আমি দাগায় রাখছি না, ওই তোমাদেরকে যা যা বুঝেছি সেই কথাগুলো আমি দাগায় রাখছি, আবার সেম জিনিসই। আসো এবার অ্যামিনুরিয়া। তাহলে অ্যামিনুরিয়া কি? অ্যামিনুরিয়া দুই ধরনের হয়। একটা হলো প্রাইমারি অ্যামিনুরিয়া, একটা সেকেন্ডারি অ্যামিনুরিয়া। প্রাইমারি অ্যামিনুরিয়া হলো যেই পেশেন্টটা 16 বছর বয়স পর্যন্ত কোনো প্রকার মেনস্ট্রুয়েশন ডেভেলপ করে নাই, সেটা হলো প্রাইমারি অ্যামিনুরিয়া। আর সেকেন্ডারি অ্যামিনুরিয়া হলো যেই পেশেন্টটার আগে নর্মাল মেনস্ট্রুয়েশন হইতো, কিন্তু এখন কোনো কারণে 3 মাস কিংবা তার চেয়ে বেশি সময় মেনস্ট্রুয়েশন বন্ধ আছে, এটা হলো সেকেন্ডারি অ্যামিনুরিয়া। তাহলে প্রাইমারি অ্যামিনুরিয়া হলো যার কখনোই মেনস্ট্রুয়েশন হয়নি। এর কারণ কি? একটা ডিলেড পিউবার্টি, এই যে এত এত হাইপোগোনাডিজম করে ফেললাম। আরেকটা কি হইতে পারে? অ্যানাটমিক্যাল ডিফেক্ট, অথবা সাচেস এন্ডোমেট্রিয়াল হাইপোপ্লাসিয়া অথবা ভ্যাজানাল অ্যাজিডিস, মানে ভ্যাজানাল অ্যাবসেন্স। তাহলে প্রাইমারি অ্যামেনোরিয়ার মেইন কারণটা কি? হাইপোগোনাডিজম। এন্ড হাইপোগোনাডিজম কুড বি প্রাইমারি অর সেকেন্ডারি। আরেকটা কারণ হলো অ্যানাটমিক্যাল ডিফেক্ট, তার মানে তোমার রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে এন্ডোমেট্রিয়াল কোনো সমস্যা আছে, অথবা ভ্যাজানাল অ্যাজিনেসিস। আর সেকেন্ডারি অ্যামেনোরিয়া হলো একটা পেশেন্টের আগে অ্যামেনোরিয়া ছিল, কিন্তু এখন কোনো কারণে অ্যামেনোরিয়া কমপ্লিটলি বন্ধ, 3 মাস বা তার চেয়ে বেশি, সেটাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যামেনোরিয়া। সেকেন্ডারি অ্যামেনোরিয়ার মধ্যে একটা টার্ম আছে, প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিউর। এই জিনিসটা কি? তাহলে আমি লিখে রাখছি, দ্য হিস্ট্রি অফ প্রolonged cessation of menstruation with a normal weight, normal thyroid function test, and a history of celiac disease is pointed to a diagnosis of ovarian failure. তার মানে মনে রাখতে হবে যে এই পেশেন্টটা মেনস্ট্রুয়েশন সিজেশন হয়েছে, ওয়েটের কারণেও না, থাইরয়েড হরমোনের কারণেও না, কিন্তু পেশেন্টের সিলিয়াক ডিজিজ আছে। তাহলে এই কারণে যদি পেশেন্টের অ্যামিনুরিয়া হয়, সেটাকে বলা হয় প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওর। আর আরেকটা হলো গিয়ে আশারম্যান সিনড্রোম। আশারম্যান সিনড্রোম হলো গিয়ে কোনো পেশেন্টের এন্ডোমেট্রিয়াম এক্সেসিভ কিউরেটেজ করার কারণে যদি ইউটেরাসের দুইটা লেয়ার একসাথে লেগে গিয়ে ইউটেরাস শাইনিকে ডেভেলপ করে, অথবা এন্ডোমেট্রিয়াল অ্যাডেশন ডেভেলপ করে, এটাকেই বলা হয় আশারম্যান সিনড্রোম। ধরো যে একটা পেশেন্টের ডিএনসি করা হয়েছে, ডিএনসি করার সময় যে কিউটেজ করছিল, এক্সেস কিউটেজ করার কারণে ভিতরের লেয়ারটা পাতলা হয়ে গেছে, তখন দুইটা এন্ডোমেট্রিয়াল লেয়ার একসাথে লেগে গিয়ে ভিতরে কোনো জায়গা নাই। তাহলে এই যে এন্ডোমেট্রিয়াল এডিশন হইল ডিউ টু এ ডিএনসি অথবা ডিউ টু এ সার্জারি, এটাকে বলা হয় আশারম্যান সিনড্রোম। তাহলে আমরা আশা করি যে প্রাইমারি অ্যামিনুরিয়া তার মানে পেশেন্টের কখনোই মেনস্ট্রুয়েশন হয়নি। কারণ কি? টার্নার সিনড্রোম, ক্যালম্যান সিনড্রোম, টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, কনজেনিটাল ম্যালফরমেশন অফ জেনিটাল ট্র্যাক্ট, আর অ্যানোরেক্সিয়া নার্ভোসা। তাহলে মেইন কথা হলো জেনেটিক ডিজিজ গুলা। আর সেকেন্ডারি অ্যামিনুরিয়া তার মানে পেশেন্টের মেনস্ট্রুয়েশন আগে ভালোই হইতো, কিন্তু এখন কোনো কারণে বন্ধ। কারণ কি? দেখেন, একটা হলো হাইপোথ্যালামাস ডিজিজ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর, থাইরোটক্সিকোসিস, হাইপোথাইরয়েডিজম, অটো ইমিউন হেপাটাইটিস, আর হাইপার প্রোল্যাক্টিনেমিয়া। মনে রাখবেন যে প্রোল্যাক্টিন কিন্তু অলওয়েজ অ্যামিনুরিয়া অ্যাগ্রিভেট করে। ওকে, তাহলে এই কজগুলো আবার এখানে লেখা সেম। একটু কি বুঝতে পারছেন দুজন? জি স্যার। ভাইয়া। হ্যাঁ মেহেদি? জি স্যার। ওকে, এখন তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, এটা আজকে লাস্ট টপিক, ভালো করে শোনো। হ্যাঁ, আমি যখন অ্যামিনুরিয়া ইভালুয়েশন করব, আমি কিভাবে আগাবো? দেখো ভালো জন্য দেখো, ওভারিয়ান ফেলিওর তার মানে আমার অ্যামিনুরিয়া হয়েছে ওভারির প্রবলেমের কারণে। কি প্রবলেম? দেখো, ওভারিয়ান ডিসজেনেসি তার মানে ওভারি অ্যাবসেন্ট অথবা ওভারি নন ফাংশনিং, প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওর, রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম তার মানে আমার ওভারি সমস্যা, ব্রেন কিন্তু ঠিক আছে। তার মানে আমি যদি অ্যামিনুরিয়ার ইভালুয়েট করতে গিয়ে দেখি পেশেন্টের এফএসএইচ নর্মাল, এলএইচ নর্মাল, সাথে প্রোল্যাক্টিনও নর্মাল, কিন্তু আমার ওভারি নন ফাংশনিং,
তাহলে এটা ডিউ টু ওভারিয়ান ফেলিওর। এখন তোমাদের কাছে কোশ্চেন, এটা কি প্রাইমারি হাইপোগোনাডিজম না সেকেন্ডারি? বলেন না একজন। ভাই এটা তো সেকেন্ডারি। কেন? এখানে কি ব্রেন নর্মাল না? ওভারিয়ান ফিনাল মানে প্রাইমারি স্যার। হ্যাঁ। এই জীবন মাধ্যম তোমার একটা, শোনো, প্রাইমারি হলো গিয়ে তোমার ওভারিতে সমস্যা, ব্রেন নর্মাল। হ্যাঁ। আর সেকেন্ডারি হলো গিয়ে ব্রেনের সমস্যা, ওভারি নর্মাল। তাহলে ওভারিয়ান ফেলিওর তার মানে কি ওভারি সমস্যা হয়েছে কিন্তু ব্রেন তো ঠিক আছে। তাহলে এটা কি হ্যাঁ হ্যাঁ ধরনের? ভাই, বুঝছি, তাই না? তাহলে তাহলে প্রাইমারি এটা ভাই। এটা কি প্রাইমারি? তাহলে এটা কি ধরনের? হাইপার গোনাডোট্রফি হাইপোগোনাডিজম। ঠিক আছে। হ্যাঁ ভাই। ওকে, আসো, আবার 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 আগে শোনো, দেখো, 2 নাম্বার, গোনাডোট্রপিন ফেলিওর, তার মানে এবার ব্রেন থেকে আসে নাই। ঠিক আছে, কারণ কি দেখেন, হাইপোথ্যালামাস ডিজিজ, ক্যালম্যান সিনড্রোম, হাইপোথ্যালামিক অ্যামিনুরিয়া, ওয়েট রিলেটেড অ্যামিনুরিয়া, এক্সারসাইজ ইনডিউস অ্যামিনুরিয়া। তাহলে তোমার এখন ব্রেনে সমস্যা আছে। তাহলে আমি দেখলাম যে এলএইচ নন 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 এলএইচ রিডিউসড, এফএসএইচ রিডিউসড, কিন্তু ওভারি অ্যাক্টিভ। তাহলে এটা কি ধরনের অ্যামিনুরিয়া? এটা কি কি ধরনের হাইপোগোনাডিজম? এটা প্রাইমারি সেকেন্ডারি? সেকেন্ডারি। ভেরি গুড। তাহলে আমি যখন অ্যামিনুরিয়া ইভালুয়েট করব, অ্যামিনুরিয়া ডিউ টু হাইপোগোনাডিজম আমাকে ইভালুয়েট করতে হবে। ওভারিয়ান ফেলিওর হইলে সেটা হলো প্রাইমারি, আর গোনাডোট্রপিন ফেলিওর হলে সেটা সেকেন্ডারি। ভেরি গুড, বুঝে 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 ফেলছো। আসো, হাইপার প্রোল্যাক্টিনেমিয়া। হাইপার প্রোল্যাক্টিনেমিয়া মানে হলো গিয়ে তোমার প্রচুর পরিমাণে প্রোল্যাক্টিন আসতেছে। মনে রাখবা, প্রোল্যাক্টিন কিন্তু একটা এফএসএইচ এলএসএইচ এর অ্যান্টাগনিস্ট। যখন প্রোল্যাক্টিন আসবে তখন কিন্তু এফএসএইচ এলএইচ আসতে পারবে না। তাহলে কারণ কি দেখো, প্রোল্যাক্টিনোমা। প্রোল্যাক্টিনোমা মানে হলো গিয়ে একটা প্রোল্যাক্টিন সেক্রেটিং টিউমার হয়েছে। হাইপোথাইরয়েডিজম, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ সিনড্রোম, ল্যাকটেশন, আর ডোপামিন অ্যান্টাগনিস্ট ড্রাগ। তাহলে এই পেশেন্টেরও কিন্তু এফএসএইচ এলএসএইচ কম থাকবে। তাহলে এফএসএইচ এলএস কম থাকবে ইন গোনাডোট্রপিন ফেলিওর অ্যান্ড হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া। কিন্তু গোনাডোট্রপিন ফেলিওরে প্রোল্যাক্টিন থাকবে নর্মাল, কিন্তু হাইপারপ্রোল্যাক্টিনেমিয়াতে প্রোল্যাক্টিন থাকবে অনেক বেশি। আসো এরপরেরটা, অ্যান্ড্রোজেন এক্সেস। তার মানে কোন পেশেন্টের এবার এক্সেস অথবা একটোপিক সোর্স থেকে অ্যান্ড্রোজেন হরমোন আসতেছে, টেস্টোস্টেরন আসতেছে। তাহলে কি দেখেন, গোনাডাল অর অ্যাডেনাল টিউমার, কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লাসিয়া। তাহলে এই পেশেন্ট কি হবে? এফএসএইচ এলএসএইচ নরমাল, তাহলে ব্রেন থেকে ঠিক আছে, কিন্তু একটোপিক টেস্টোস্টেরন থাকার কারণে টেস্টোস্টেরন তোমার পেশেন্টের অ্যামিউনিটি ডেভেলপ করাইছে। কারণ নর্মালি ফিমেলে টেস্টোস্টেরন থাকার কথা না। এই টেস্টোস্টেরন আমার পেশেন্টের ওভারিটাকে সাপ্রেস করে রাখছে, ডেভেলপ করছে অ্যামিনুরিয়া। প্রেগনেন্সি, সবাই জানি আমরা, প্রেগনেন্সিতে এফএসএইচ এলএসএইচ নর্মাল থাকবে, প্রোলাক্টিন বেশি থাকবে, কারণ পেশেন্ট আলটিমেটলি একসময় প্রেগনেন্সি ল্যাকটোজেন ডেভেলপ করবে, আর টেস্টোস্টেরন নর্মাল। এখানে একটু অ্যাড করে নেন, এই পেশেন্টের প্রোজেস্টেরন এবং বেটা এসএজি থাকবে হাই। ঠিক আছে জীবন আর মেহেদি? হ্যাঁ ভাই। জি স্যার। ঠিক বলতেছি তো নাকি? জি ভাই। হ্যাঁ। আচ্ছা, ওকে। আর ইউটেরাইন অ্যাবনর্মাল, তার মানে এবার ইউটেরাইনের সমস্যা। স্যার কি হ্যাঁ বললেন বলো না এটা মেহেদি। বুঝলাম না। বুঝলাম হ্যাঁ, না কোনটা স্যার। বলো, কোনটা কোনটা বলো। লাস্টে যেটা বললেন স্যার। হ্যাঁ, শোনো শোনো বলি, আবার শোনো। ধরো যে প্রেগনেন্সি, তাই না? প্রেগনেন্সিতে তো তোমার এফএসএইচ এলএসএ নর্মাল থাকবে, ঠিক আছে, কিন্তু তোমার পেশেন্টের যেহেতু তোমার কর্পাস লুটিয়ামটা সাস্টেন করতেছে বিটা ডিউ টু ইসিজি বেশি ইমপ্ল্যান্ট। থাকবে। ভেরি গুড, ভেরি গুড, এই তো বুঝে ফেলছো। বুঝতে পারছি বুঝতে পারছি তাই না? স্যার। এই তো বুঝে ফেলছো, তার মানে তোমার তুমি জিজ্ঞেস করবে যে কিন্তু প্রেগনেন্সিতে কোন আরেকটা কোন কি হরমোন বললেন থাকে। স্যার? কোনটা, আরেকটা কোনটা বলো। বিটা বিটা ইসিজির সাথে আরেকটা কি জানি ও, বললেন স্যার এটা? প্রজেস্টেরন। ও জি স্যার, প্রজেস্টেরন বুঝতে পারছি স্যার, প্রেগন্যান্সি কন্টিনিউশনের জন্য। জি হ্যাঁ স্যার। হ্যাঁ, ওগুলো ওগুলোই বলতেছি, বুঝছো? তো স্যার আচ্ছা, আরেকটা হলো ইউটেরাইন অ্যাবনর্মালিটি, তার মানে এবার তোমার ইউটেরাইনের সমস্যা, অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি। ইট কুড বি ইমপারফোরেট হাইমেন, ইট কুড বি ইউটেরাইন অ্যাজেনেসিস, অথবা এন্ডোমেট্রিয়ালি নাই। তাহলে কিন্তু এখানে এফএসএইচ থাকবে, এলএইচ থাকবে, সব হরমোন আসবে, কিন্তু তোমার অ্যামিনুরিয়া, কারণ তোমার লোকালাইজড প্রবলেম। তাহলে দিস আর দা ইন্টারপ্রিটেশন অফ অ্যামিনুরিয়া।
বুঝা গেছে? জি স্যার। ওকে, আসলে আজকে আজকে শেষ টপিক, আজকে আরেকটা বাকি আছে আসুন। এরপরটা হলো গিয়ে এস্ট্রোজেন ডেফিসিয়েন্সি। এস্ট্রোজেন কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট হরমোন, কারণ এস্ট্রোজেনের কারণেই কিন্তু এলএইচ সার্জ হয় এবং আলটিমেটলি ওভুলেশন হয়। এখন কোনো পেশেন্টের যদি এস্ট্রোজেন না থাকে, ওর কনসিকোয়েন্স কি দেখো। 1 নাম্বার, স্মল অ্যাট্রোফিক ব্রেস্ট। 2 নাম্বার, লস অফ পিউবিক হেয়ার। 3 নাম্বার, অ্যাট্রোফিক ভালভা ভ্যাজাইনা। ডিসপেরোনিয়া, তার মানে পেইনফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। অ্যামিনোরিয়া, স্মল অ্যাট্রোফিক ইউটেরাস, আর অস্টিওপোরোসিস। তার মানে দিস আর দ্য সিমটমস অর কনসিকোয়েন্স অফ এস্ট্রোজেন ডেফিসিয়েন্সি। তাহলে এস্ট্রোজেন ডেফিসিয়েন্সি যে সিমটম গুলা, এই সিমটম গুলাই কিন্তু পোস্ট মেনোপজাল হরমোন ডেফিসিয়েন্সি সিনড্রোম। কারণ তোমার পেশেন্টের যখন মেনোপজ হয়ে যায় তখন কিন্তু এস্ট্রোজেন থাকে না। তার মানে এস্ট্রোজেন ডেফিসিয়েন্সির যে সিমটম গুলা, সেই সিমটম গুলো হলো গিয়ে পোস্ট মেনোপজাল সিনড্রোম। ঠিক আছে? তাহলে দেখো কি কি আছে, দেখো হট ফ্লাশ, মানে মুখ লাল হয়ে গেছে, সোয়েটিং, ঘাম হইতেছে, অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, ইমোশনাল লায়াবিলিটি, ডিসপেরোনিয়া, রিকারেন্ট ভ্যাজাল ইনফেকশন, কারণ কি অ্যাট্রোফিক ভ্যাজানাইটিস, কারণ পেশেন্টের এস্ট্রোজেন নাই, আর আর্জেন্সি অফ মিকচুরেশন। তাহলে দিস আর দ্য ফিচার অফ এস্ট্রোজেন ইনডেফিসিয়েন্সি। ওকে? জি ওকে, তাহলে আজকে পড়া শেষ হলো, তোমাদের ছুটি। আমরা নেক্সট ক্লাসে পড়বো মেল হাইপোগোনাডিজম আর হলো গিয়ে ইনফার্টিলিটি শুরু করবো। ওকে? জি হ্যাঁ স্যার। ভাইয়া। ওকে, ক্লাস ক্লাস মজা পাইছো মোটামুটি? হ্যাঁ ভাইয়া। ওকে, মেহেদি মজা জি পাওনি না? স্যার। জি স্যার। স্যার আজকে তো মানে এগুলো স্যার অনেকদিন আগে পড়ছি, মানে মনে আছে আচ্ছা, কিছু বিষয়। তোমাকে আমি এখন পিডিএফ দিয়ে দিচ্ছি, তুমি আজকে পড়ো একটু তাহলে, হ্যাঁ? জি স্যার।